ঠিক আছে। তাহলে আমার মনে হয় চালিয়ে চালিয়ে যান স্যার। ইয়েস। আ ওরা বলবে। রাফি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত হয়েছে আমাদের আজকের এই অনলাইন সেশনে। আমরা আজকে মূলত একটা ইমেল হ্যান্ডলিং এর উপর একটা কোর্স নিব। তো আসলে এটা আমাদের নতুন কোর্স এবং আমার খুব ভালো লাগছে যে আমরা এটা স্টুডেন্টদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে যারা গবেষণা মূলত করতে চায় তারা যাতে সহজে বুঝতে পারে আসলে বিষয়টা কি। তবে এনিম্যাল এথিক্সটা আসলে তত ডিফিকাল্ট না, এটা বেশ সহজ একটা ইস্যু এবং আমার ধারণা শিক্ষার্থীরা যদি একটু মনোযোগ দেয় তাহলে এটা তারা বুঝতে পারবে। এবং যদি আমরা এর সাথে থিওরিটিক্যালের সাথে ল্যাবরেটরি যোগ করতে পারি তাহলে সেটা খুব ভালো পূর্ণতা পাবে। তো যাই হোক, আমি শুরু করছি। রাফি আমাদের, আচ্ছা স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ, সরি ইন্টারাপ্ট করার জন্য। তো যাই হোক, আমার পরিচয়টা আমরা ফার্স্ট স্লাইডেই দিয়ে নিয়েছি। আমি ডক্টর মোহাম্মদ আলী খান, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক। তো আমি পিএইচডি করেছি অস্ট্রেলিয়া থেকে এবং রিসেন্টলি একটা অ্যানিম্যাল হ্যান্ডলিং এর উপর ট্রেনিং করেছিলাম আইসিডিডিআরবি থেকে। এবং আমাদের একটা শক্তিশালী টিম আছে আমাদের ফার্মেসি বিভাগের, ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারের নেতৃত্বে তারা কাজ করছে এবং আমাদের বেশ কিছু খুবই অসাধারণ স্টুডেন্ট আছে, তার মধ্যে সাকিব আল হাসান রাফি অন্যতম। তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই চমৎকার একটা কোর্স সে রান করেছে। তো যাই হোক, আমি শুরু করছি। ধন্যবাদ। তো আজকে আমাদের যে লেকচারটা বা ক্লাসটা হবে এর মধ্যে বেশ কয়েকটা টপিকস ইনক্লুডেড থাকবে। তার মধ্যে হলো জেনারেল ল্যাবরেটরি হ্যান্ডলিং টেকনিক, বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি, জেনারেল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর অ্যানিমাল মডেল রিসার্চ। কারণ আমরা যদি রুট সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের রিসার্চ করা ডিফিকাল্ট হবে। তারপর হচ্ছে ব্রিফ মেথোডোলজিক্যাল ডিসকাশন অন স্পেসিমেন কালেকশন ফ্রম ল্যাবরেটরি অ্যানিমাল এবং কমনলি অ্যাকসেপ্টেড ইউথ্যানাসিয়া মেথড ফর মাইস অ্যান্ড এটসেট্রা। আরো বেশ কিছু জিনিস থাকবে যেগুলোকে আমরা এখানে কম্পাইল করতে পারি নাই। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আসলে ইথিক্সটা আসলে কি? ইথিক্সটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে আমরা যদি কোনো একটা কাজ করি সেটা রাইট না রং, গুড না ব্যাড, ফেয়ার আর আনফেয়ার, এইগুলিকে যে জাস্টিফাই করে সেটাই হলো ইথিক্স। এবং বেশ কয়েকটা টাইপস আছে ইথিক্স এর। তার মধ্যে প্রিন্সিপাল টাইপস হচ্ছে যেমন পার্সোনাল ইথিক্স, যেগুলো আমরা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে জড়িত থাকি, যেমন অনেস্টি, কাইন্ডনেস, ইন্টিগ্রিটি এবং প্রফেশনাল ইথিক্স। যারা আমরা বিভিন্ন সেক্টরে জব করছি সেই যে কেরিয়ার এবং প্রফেশনে যে এথিক্সটা আসে তাকে আমরা বলছি প্রফেশনাল এথিক্স। তারপর আছে সোশ্যাল এথিক্স, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে, যেমন জাস্টিস, ইকুইটি, রেসপেক্ট ফর হিউম্যান রাইটস। তারপর আছে এনভায়রনমেন্টাল এথিক্স, যেমন রেসপন্সিবিলিটি টুয়ার্ড নেচার অ্যান্ড আদার লিভিং বিংস। এই যে আমরা ইথিক্স নিয়ে আলোচনা করলাম, এই ইথিক্স এর কোর প্রিন্সিপাল, একটা কোর প্রিন্সিপাল আছে। তার মধ্যে হচ্ছে একটা অনেস্টি, ইন্টিগ্রিটি, ফেয়ারনেস, রেসপন্সিবিলিটি এন্ড রেসপেক্ট। এই পাঁচটা কোর প্রিন্সিপাল। তো পাঁচটা কোর প্রিন্সিপালের মধ্যে অনেস্টি হচ্ছে, এটা ইন্ডিকেট করে ট্রুথফুলনেস এবং ট্রান্সপারেন্ট, এবং ইন্টিগ্রিটি মানে সততা, সে কতটুকু সৎ তার কাজে, যে আমি যে কাজটা করছি আমি, কেউ যদি আমাকে নাও দেখে তাহলে আমি রাইট কাজটা করবো, সেটাই হলো ইন্টিগ্রিটি। আর ফেয়ারনেস হচ্ছে ট্রিটিং আদার্স ইকুয়ালি অ্যান্ড জাস্টলি। আমি মানুষ তাই বলে আমি একটা প্রাণীকে উল্টাপাল্টা ভাবে ব্যবহার করতে পারি না, মানে তাকেও সমানভাবে গুরুত্ব দিয়ে ট্রিট করা, এটাই হচ্ছে ফেয়ারনেস। আর রেসপন্সিবিলিটি হচ্ছে বিং অ্যাকাউন্টেবল ফর ওয়ান্স অ্যাকশন, আমি যা করছি তার জন্য জবাবদিহিতা থাকে। এবং লাস্ট হচ্ছে রেসপেক্ট, ভ্যালু আদার্স, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিগনিটি। এই যে যে আমাদের কোর প্রিন্সিপাল আছে এর মধ্যে আছে ইম্পর্টেন্স অফ এথিক্স। তাহলে এথিক্সের গুরুত্বটা কি? গুরুত্ব হলো প্রমোটস ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন ইন দ্য সোসাইটি, সোসাইটির প্রতি ট্রাস্ট এবং সহায়তা, এবং এনশিওর ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস ইন ডিসিশন মেকিং, এবং বিল্ডিং গুড ক্যারেক্টার অ্যান্ড রেপুটেশন। মানে আমরা যদি অনেস্টি নিয়ে কাজ করতে পারি, ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতে পারি, ফেয়ারনেস নিয়ে কাজ করতে পারি, রেসপন্সিবিলিটি এবং রেসপেক্ট নিয়ে করতে পারি, তাহলে আমাদের যেটা আসবে ট্রাস্ট আসবে এবং রেপুটেশন আসবে। এবার আমরা দেখবো ল্যাবরেটরি অ্যানিমাল
ইথিক্যাল ফাউন্ডেশনটা কি। তো আমরা এই যে ইথিক্স এর বিষয়টা আমরা বললাম, সেটা আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে যেটা আসে আমাদের আহ জীবন চলার পথে হিউম্যানের ক্ষেত্রে সেটা। তো আমরা হিউম্যানের ইথিক্সটা কেন নিয়ে আসছি? এই কারণে নিয়ে আসছি যে আমরা যে অ্যানিমালের সাথে কাজ করব, আমাদের ইথিক্সটা অ্যানিমালের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই। সেই কারণেই আমরা ইনিশিয়ালি হিউম্যান ইথিক্স এর বিষয়টাকে সামনে নিয়ে এসেছি। এবার আমরা দেখবো যে এনিম্যাল ইথিক্স এর ফাউন্ডেশন, সেটা হচ্ছে রিকগনিশন অফ অ্যানিমালস অ্যাজ সেন্টিয়েন্ট বিং ক্যাপাবল অফ সাফারিং। তার মানে আমরা যে অ্যানিমালের উপর কাজ করব, সেই অ্যানিমালটা হচ্ছে একটা সংবেদনশীল প্রাণী। এটা আমাদের মনে করতে হবে যে সে একটা সংবেদনশীল প্রাণী এবং তার জীবনেও ভোগান্তি আছে, সাফারিংস আছে। এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সহজে অ্যানিমালকে কষ্ট দিতে পারবো না। তারপর হচ্ছে মরাল অব্লিগেশন টু মিনিমাইজ পেইন, ডিস্ট্রেস এন্ড হার্ম। আমরা যে গবেষণাগুলো করি তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো একটা ড্রাগের অ্যানালজিসিস দেখতে পারি, স্ট্রেস কেমন হচ্ছে সেটা আমরা দেখতে পারি বা অন্য কিছু। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কিভাবে তার পেইনটাকে মিনিমাইজ করা যায়, ডিস্ট্রেসটাকে কমানো যায়। কারণ হলো আমরা রিসার্চ করতে চাই কিন্তু তাকে কষ্ট দিয়ে নয়, এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে চাই যার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত আউটকামটা বেরিয়ে আসবে এবং এনিম্যালও কম পরিমাণ পেইন বা ডিস্ট্রেস হবে। তো হচ্ছে কি গাইডলাইন, এই যে আমরা রিসার্চ করবো, এই রিসার্চের তিনটা প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে কি গাইডলাইন সরি 3Rs প্রিন্সিপাল বলে। এই 3Rs ইন্ডিকেটস রিপ্লেসমেন্ট, রিডাকশন, রিফাইনমেন্ট। তো এই 3Rs প্রিন্সিপাল হচ্ছে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছে রাসেল বার্স ইন 1959, তার মানে 1959 সালে। আজ থেকে প্রায় অ্যারাউন্ড 65-66 বছর আগে এই 3Rs প্রিন্সিপাল এসেছে। এই 3Rs প্রিন্সিপাল আমরা বলেছি তিনটে শব্দ, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট, একটা হলো রিডাকশন, একটা হলো রিফাইনমেন্ট। তো রিপ্লেসমেন্টের যে শব্দ, এর অর্থই হচ্ছে রিপ্লেস করা, একটা জায়গায় আর একটা জিনিসকে নিয়ে আসা। তো সেটাই এখানে বলছে ইউজ নন অ্যানিমাল অল্টারনেটিভস। তার মানে আমরা যে অ্যানিমালটাকে ব্যবহার করছি সেই অ্যানিমালটাকে যদি রিপ্লেস করা যায় বা অন্য কোনো ইনভিট্রো টেকনিকে যদি কাজ করা যায় তাহলে অ্যানিমালের উপর সাফারিংসটা কমে। সেই জন্য বলছে রিপ্লেসমেন্ট ইউজ নন অ্যানিমাল অল্টারনেটিভ হোয়ার পসিবল। যেমন সেল কালচার হতে পারে, কম্পিউটার মডেল হতে পারে, ইমেজিং হতে পারে, যে ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করা। তারপর আছে রিডাকশন মিনিমাম নাম্বার অফ অ্যানিমালস। আমরা যে অ্যানিমালসটা ব্যবহার করছি সেটাকে যতটুকু মিনিমাম করা যায়, সর্বনিম্ন করা যায়। কারণ কি, আমরা একটা অ্যানিমাল মারছি, সেটাও কিন্তু একটা প্রাণী। আমরা কখনো কোনোভাবেই চাবো না যে বেশিরভাগ প্রাণীকে আমরা হত্যা করতে চাই বা নষ্ট করতে চাই বা তাকে কষ্ট দিতে চাই। এই জন্য তাকে যত পরিমাণ কমানো যায় সংখ্যা। লাস্ট হচ্ছে রিফাইনমেন্ট, মানে আমরা যে গবেষণা করছি সেটা যেন আরো সুন্দর হয়, মডিফাইড প্রসিজার ইনক্লুড কেয়ার টু মিনিমাইজ পেইন। তার মানে হলো আমাদের যে এক্সিস্টিং প্রসিজার আছে সেই প্রসিজারটাকে আরো ইমপ্রুভ করা, যাতে আমাদের এনিম্যালের উপর পেইন কমে, সাফারিংস কমে, ডিস্ট্রেস কমে এবং এনিম্যাল ওয়েলফেয়ারটা বাড়ে। এই হলো আমাদের দ্বিতীয় রিফাইনমেন্ট। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ল্যাবরেটরি এনিম্যালের ইথিক্যাল যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা একটা প্রিন্সিপাল মানে 3Rs প্রিন্সিপালের উপর বেসিস করে আসলে আসছে, যেখানে কি প্রিন্সিপাল হিসেবে কাজ করে। আর এই 3Rs প্রিন্সিপালের মধ্যে তিনটা জিনিস, একটা হলো রিপ্লেসমেন্ট, একটা হলো রিডাকশন, একটা হলো রিফাইনমেন্ট। এবার আমরা দেখবো অল্টারনেটিভ টু অ্যানিমাল ইউজ। তাহলে আমরা এতক্ষণ যে দেখলাম যে অ্যানিমালের সংখ্যা কিভাবে কমানো যায় বা অল্টারনেটিভ কি নিয়ে আসা যায়, সেই অল্টারনেটিভ পদ্ধতির মধ্যে হচ্ছে ইন ভিট্রো মডেলস। আমরা জানি যে আমরা যে টেস্ট গুলি করি, কিছু টেস্ট আছে ইন ভিট্রো, কিছু আছে ইন ভিভো, মানে আমরা যদি অ্যানিমাল ইউজ করি, আবার কিছু আছে পরে ধীরে ধীরে যখন আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে যাই সেটা হিউম্যানের উপর আমাদের প্রয়োগ করতে হয়। তো অল্টারনেটিভ টু অ্যানিমাল ইউজ, সেক্ষেত্রে আমরা ইন ভিভো বাদ দিয়ে ইন ভিট্রোর উপর গুরুত্ব দিতে পারি এবং আর অর্গান অন চিপস হতে পারে, কম্পিউটেশনাল মডেলিং হতে পারে যেমন ইন সিলিকো মডেল। তারপর আছে 3D বায়ো প্রিন্টিং, অ্যাডভান্স ইমেজিং, এবং আরো আছে অনগোয়িং ইনোভেশন ফর রিপ্লেসমেন্ট। তার মানে হলো আমরা নতুন নতুন কিছু ইনোভেশন করতে পারি যাতে আমরা অ্যানিমাল মডেলকে না ইউজ করে আমরা ভালো ডেটা করতে পারি, আমাদের ইফেক্টিভ ভাবে সেই কাজটা করতে পারি। এবার আমরা দেখবো কি কি লিগাল এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে। মানে আমরা এই যে অ্যানিমাল মডেল নিয়ে কাজ করবো তার কিছু লিগাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে হচ্ছে ইউনাইটেড স্টেটস অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট, 2 নম্বর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ডাইরেক্টিভ 2010 সেকশন 63, তারপর ইনস্টিটিউশনাল অ্যানিমাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটি, আর একটা হচ্ছে CPCSEA মানে কমিটি ফর দ্য পারপোজ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস ইন্ডিয়া।
তো এখানে তো যেটা এটা হচ্ছে ভালোই হবে। আমরা এই যে চারটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইউএস এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট, ইউ ডাইরেক্টিভ এটা ভালোই হবে। 2010 সেকশন 63, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এনিম্যাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটি, আর একটা হচ্ছে সিবিসি এসি। এর মধ্যে সাধারণত ইনস্টিটিউশনাল এনিম্যাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলি বা গবেষণা যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের নিজস্ব ইথিক্স অ্যান্ড ইউজ কমিটি আছে, সেই অনুযায়ী তারা এই গবেষণাগুলো করে থাকে। এবং আমরা জানি আসলে আমরা যে ইন ভিভো মডেলগুলি ব্যবহার করি সেখানে আমাদের অনেক সময় আর্টিকেল পাবলিকেশন করতে গেলে তারা আমাদের ওইটা জানতে চাইছে আমাদের ইথিক্যাল অ্যাপ্রুভাল আছে কিনা। আরেকটা আছে গ্লোবাল গাইডলাইন এনশিওর ইথিক্যাল জাস্টিফিকেশন এন্ড ওভারসাইট। এবার আমরা দেখবো এনিম্যাল কেয়ার অ্যান্ড হাউজিং। তো এই যে আমরা যে অ্যানিমালটা ব্যবহার করছি ইন ভিভো টেস্টের জন্য, তাকে যখন আমরা কিনে নিয়ে আসি বা যেখান থেকে নিয়ে আসি না কেন, তাকে অ্যাপ্রোপ্রিয়েট হাউজিং দিতে হবে। সেই হাউজিং এর মধ্যে স্পেস থাকতে হবে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে, লাইটিং থাকতে হবে এবং বেডিং থাকতে হবে। এখন একটা বিষয় আছে যে আমরা যে রিসার্চ গুলি করি বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এর মধ্যে আমরা কেউ আইসিডিডিআরবি থেকে অ্যানিমাল কালেকশন করি, তারপর খুলনা থেকে অ্যানিমাল কালেকশন করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমাল কালেকশন করি, রাজশাহী থেকে আমরা অ্যানিমাল কালেকশন করে থাকি। তো এর মধ্যে আইসিডিডিআরবি তারা বলে যে আসলে অথেন্টিক সোর্স থেকে অ্যানিমাল কালেকশন করা হবে। কারণ কি? কারণ হলো আমরা যে অথেন্টিক যদি সোর্স হয় তাহলে সেটা ডিজিজ ফ্রি হয়। আমরা কেন আইসিডিডিআরবি থেকে অ্যানিমাল কালেকশন করি? আমরা কেন আমাদের প্রাকৃতিক যে র্যাট মাইস এগুলো ব্যবহার করি না? কারণ হলো প্রাকৃতিক যে র্যাট মাইস গুলি থাকে তার মধ্যে তার ডিজিজ ফ্রি কিনা বা অন্য কোনো কোন স্পেসিস আছে সেগুলি আসলে সঠিক না। এই কারণে আমরা আসলে অথেন্টিক সোর্স থেকে এগুলো কালেকশন করার চেষ্টা করি। তারপর হচ্ছে ইনভায়রনমেন্টাল ইনভেস্টমেন্ট, যেমন নেস্টিং, ম্যাটেরিয়ালস, চয়েস, এক্সারসাইজ। তার মানে আমরা যে অ্যানিমালটাকে নিয়ে আসলাম তাকে বাসা বানানোর জায়গা দিতে হয়, তাকে খেলনা দিতে হয়, তাকে এক্সারসাইজ করতে হয়। মানে আমরা যাকেই নিয়ে আসবো অ্যানিমালটাকে তাকে এমন একটা এনভায়রনমেন্ট এক্লিমেটাইজ করতে হবে সে যেন মনে করে যে না এটা আমার হোম এনভায়রনমেন্ট। হোম এনভায়রনমেন্ট হলে কি হবে? সে তার নিজের মতো সেখানে থাকবে এবং আমরা তখন তাকে যদি আমরা কোনো ট্রিটমেন্ট দিই তাহলে আমরা গুড রেজাল্ট, রিলায়েবল রেজাল্ট আমরা পাবো। তারপর হচ্ছে সোশ্যাল হাউজিং ফর সোশ্যাল স্পেসিস, যেমন রডেন্টস আছে, প্রাইমেটস আছে, ডগস, ওগুলোকে আবার সোশ্যাল হাউজিং এর ব্যবস্থা করতে হয়। তারপর রেগুলার মনিটরিং ফর ডিস্ট্রেস, মানে আমি যে এনিমালটা নিয়ে আসলাম যদি আমরা একটা এনিমাল আইসিডিডিআর থেকে নিয়ে আসি বা বাংলাদেশের কোথাও নিয়ে যাই, কক্সবাজারে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে 10 ঘন্টা সে জার্নি করার পরে কিন্তু সে টায়ার্ড থাকবে, যেমন মানুষ টায়ার্ড থাকে। তার মানে আমি তাকে নিয়ে এসে যদি আমি তার উপর টেস্ট করি তাহলে কিন্তু আমার রেজাল্ট আসলে কনফাউন্ডিং রেজাল্ট আসবে, আসলে রিলায়েবল রেজাল্ট কিন্তু আসবে না। তার মানে হলো তাকে রেগুলার মনিটরিং করতে হবে, যে টাইমটা আমি তাকে অ্যাক্লিমেটাইজ করবো, যে তার বিহেভিয়ারটাকে। এবং একটা মজার বিষয় হচ্ছে আমরা যে অ্যানিমালটা নিয়ে আসি ও যদি আমি যদি ডেইলি তাকে খাবার দেই তাহলে কিন্তু সে আমাকে চিনতে পারবে যে না এই লোকটা, সে আমাকে কেয়ার করছে। তখন কিন্তু সে আমাকে দেখলে আর ভয় পাবে না, সে মনে করবে না সে আমার মানে আমাকে বা আমাকে পছন্দ করে, আমাকে টেক কেয়ার করে। কিন্তু আমি যদি নতুন একজন মানুষকে নিয়ে আসি তাহলে কিন্তু সে দূরে দূরে পাবে। কারণ হলো কি, সে ওই মানুষটাকে সে ভয় পাচ্ছে, তো সে তার সাথে অ্যাক্লিমেটাইজ হয়নি। এই জন্য যদি আমরা ল্যাবরেটরি যে রিসার্চ গুলি করি সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা হঠাৎ করে এনেই সেখানে টেস্ট করা যাবে না। এবং মানুষ যখন নিয়ে আসতে হবে লিমিটেড নাম্বার। ইভেন এরকম লক্ষ্য করা গেছে যে আইসিডিডিআরবিতে আমরা দেখেছি যে যারা ওই অ্যানিমেল গুলোকে টেক কেয়ার করে তারা গেলে অসুবিধা হয় না, কিন্তু আমরা হাঁটলেই দেখা যাচ্ছে তার কেমন যেন গা শিহরণ দিয়ে ওঠে, তার মানে লুমগুলি খারাপ খারাপ হয়ে যাচ্ছে, তার মানে সে আনইজি ফিল করতেছে এরকম। তারপর যে ফিডিং গাইডলাইন ফর ল্যাবরেটরি অ্যানিমাল, আমরা যে অ্যানিমাল গুলিকে নিয়ে আসবো তাকে আমরা কি খাওয়াবো। এই যে খাওয়ানোর জন্য বেশ কিছু বিষয় জড়িত আছে, যে আসলে তোমার কি পরিমাণ খাবার আমি তাকে দেবো সেটা ডিপেন্ড করে বডি ওয়েট, স্ট্রেন, এজ অ্যান্ড সেক্স এবং ফিজিওলজিক্যাল কন্ডিশন। এটা কি ইয়ং না ছোট বাচ্চা নাকি কোন কন্ডিশন আছে না ল্যাকটেশন, এগুলোর উপর ভিত্তি করে তার খাবারের ইনটেক ভেরি করে। এবং কিছু স্ট্যান্ডার্ড ডেইলি ফুড ইনটেক ফর ল্যাবরেটরি মাইস, যেমন একটা চার্ট আছে যেখানে অ্যাডাল্ট মাউস বডি ওয়েট সাধারণত 20 থেকে 30 গ্রাম, এবং এই একটা অ্যাডাল্ট মাউসের ক্ষেত্রে daily খাবারের দরকার 3 থেকে 6 গ্রাম পার ডে। তার মানে আমরা তাকে 3 থেকে 6 গ্রাম খাবার আমরা তাকে দিতে পারি এবং সে ডেইলি সাধারণত 4 থেকে 7 ml পানি সে খেতে পারে, ওয়াটার ইনটেক।
তার ডায়েট টাইপ। আমরা তাকে কি ধরনের খাবার দেবো? অনেক সময় বলে যে স্ট্যান্ডার্ড ডায়েট। স্ট্যান্ডার্ড ডায়েটটা কি? স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে 18 থেকে 20% যাতে প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে 4 থেকে 6% এবং ফাইবার থাকবে 4 থেকে 5%। মানে এই যে একটা ফর্মুলা খাবার, এটা হলো তার জন্য স্ট্যান্ডার্ড ডায়েট। তারপর আছে ফিডিং গাইডলাইন। এই যে ফিডিং আমরা করবো তাকে সাফিসিয়েন্ট অ্যাক্সেস দিতে হবে খাবারের প্রতি। মানে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, অনেক সময় আমরা যে রিসার্চ করি ক্যালোরি রেস্ট্রিক্টেড মাইস, তার মানে কি আমি খাবার তাকে দেবো না, মানে একটা নির্দিষ্ট করবো না। আমরা যদি ক্যালোরি রেস্ট্রিকশন ডায়েট দিই তাহলে হয়তো এই যে 3 থেকে 6 গ্রাম তাকে দেওয়া যাবে না, তখন মিনিমাম 10% রেস্ট্রিকশন, 20% রেস্ট্রিকশন, 30% রেস্ট্রিকশন। এটা আমি কোন প্যারামিটারে চাই সেটাগুলো ভিত্তি করে আমি ডিজাইন করবো, আমরা সেই উপর কাজ করা যায়। আর আমরা যে খাবারগুলো দেবো সেগুলো ইউজ অটোক্লেভ মানে ইরাডিয়েটেড ইলেটেড ফিড টু মেইনটেইন স্টেরিলিটি। তার মানে আমাদের যে খাবারটা আমরা দিচ্ছি সেই খাবারটা যেন স্টেরাইল হয়। স্টেরাইল বলতে সেটা যেন জীবাণু নাশ হয়। তার মানে হলো আমরা যে খাবারগুলি খাই, আমরা মানুষ হিসেবে যে খাবারগুলি খাই, আমরা আমাদের বেবিদেরকে যে খাবারটা দিই, আমাদের বেবিদের ক্ষেত্রে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা আমাদের যে খাবারটা দিয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেস্ট খাবারটা আমাদের মুখে দিয়েছে, কারণ তার বেবির যেন কোনো অসুস্থতা অসুবিধা না হয়। ঠিক আমাদেরকেও আমরা যখন কোনো একটা র্যাট বা মাইসকে খাবার দেবো তাকে ওই রকম ভালো খাবার দিতে হবে, তাকে কোনো ক্রমেই উল্টাপাল্টা খাবার আসলে দেওয়া যাবে না। যদি আমরা উল্টাপাল্টা খাবার দিই, আমরা যদি স্টেবিলিটি মেনটেন না করি বা আমরা যদি ল্যাবে আনহাইজেনিক কন্ডিশনে খাবার রাখি, তাহলে ওই যে ল্যাবের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড লেগে যেতে পারে, আলটিমেটলি আমাদের গুড রেজাল্ট, আমরা রিলায়েবল রেজাল্ট আমরা আসলে পাবো না। আর এই খাবারটাকে রাখতে হবে কুল ড্রাই এবং পেস্ট ফ্রি কন্ডিশন টু প্রিভেন্ট নিউট্রিয়েন্ট ডিগ্রেডেশন। আরেকটা আছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড ইনটেক। তো এই যে খাবারটা অনেক সময় কিছু মাইস খাবার কম খায় এবং বেশি খায়, ডিপেন্ড করে তার এইজের উপর, সেক্সের উপর, অ্যাক্টিভিটি লেভেল, টেম্পারেচার, ফিজিওলজিক্যাল স্টেটস। তো যদি কোনো একটা মাইস ইয়ঙ্গার অথবা গ্রোয়িং মাইস হয়, সে একটু বেশি খাবার খাবে অন্যদের থেকে। আবার সেক্স সাধারণত মেল পুরুষ মাছগুলি বেশি খায় ফিমেলের চেয়ে, এবং অ্যাক্টিভিটি যদি কেউ ধরে ধরে এক্সারসাইজ বেশি করে, অ্যাক্টিভিটি বেশি করে, তাহলে সে খাবার একটু বেশি খাবে। আবার টেম্পারেচার, যেমন কোল্ড এনভায়রনমেন্ট সাধারণত খাবারের কনজাম্পশন বেড়ে যায়। আর হলো ফিজিওলজিক্যাল স্টেট, প্রেগনেন্ট or lactating females require up to twice food than the normal amount. তোমরা দেখবে অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড অফ ল্যাবরেটরি অ্যানিমাল। অ্যাক্লিমেটাইজেশন হচ্ছে যেটা হলো একটা নির্দিষ্ট সময়, যে সময়টা অ্যালাউ টু রিকভার ফ্রম ট্রান্সপোর্টেশন স্ট্রেস এন্ড অ্যাডাপ্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট। তার মানে হলো যে আমরা কিছুক্ষণ আগে যে বললাম যে আমরা যদি কোনো কিছু মাছকে আমরা আইসিডিডিআরবি থেকে কক্সবাজার নিয়ে যেতে চাই, তাহলে সে যে বাসে যে জার্নি করবে বা বিমানে যে জার্নি করবে বা যেভাবে হোক সে জার্নি করে তার একটা স্ট্রেস আছে, সেই স্ট্রেসটাকে তারা অ্যাক্লিমেটাইজ করতে হবে, নতুন একটা এনভায়রনমেন্ট থেকে অ্যাডজাস্ট করে। সেই যে অ্যাডজাস্ট করতে যে সময়টা লাগে তাকে আমরা বলছি অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড। মানে হাউজিং, টেম্পারেচার, লাইফ সাইকেল, ডায়েট, হ্যান্ডলিং, নতুন একটা এনভায়রনমেন্ট এসে চলে যাবে, সেই নতুন একটা এনভায়রনমেন্টের সাথে সে অ্যাক্লিমেটাইজ করবে। তো এই জন্যই আমাদের অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড লাগে। এবং কিছু ওয়াইডলি অ্যাকসেপ্টেড গাইডলাইন আছে। ওয়াইডলি অ্যাকসেপ্টেড গাইডলাইন হলো যেমন ওইসিডি, সিপিএস, সিপিসিএসই, আইসিএলএস এন্ড এনআইএস। এবং মিনিমাম অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড হচ্ছে 5 থেকে 7 দিন। এটা হলো মিনিমাম। আর হচ্ছে রেকমেন্ডেড, সাধারণত এই যে বিভিন্ন গাইডলাইন, স্ট্যান্ডার্ড গাইডলাইন আমরা বললাম, এই গাইডলাইন সাধারণত রেকমেন্ড করে 7 থেকে 14 দিন, ডিপেন্ডিং অন দ্য স্পেসিস এন্ড স্টাডি টাইপ। আমরা কোন ধরনের স্টাডি করতে চাই বা কোন ধরনের স্পেসিস আমরা নিয়েছি তার উপর ভিত্তি করে। তো এটা আমরা সুন্দর একটা টেবিল করেছি, সেখানে দেখা যাচ্ছে যে কি কি স্পেসিস, সাধারণত মাইস এন্ড র্যাটস, গিনি পিগস, র্যাবিটস, ডগস, ক্যাটস এবং নন হিউম্যান প্রাইমেটস। তো এর মধ্যে হচ্ছে নন হিউম্যান প্রাইমেটস এর ক্ষেত্রে মিনিমাম অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড হচ্ছে 14 ডেজ এবং রিকমেন্ডেড পিরিয়ড হচ্ছে 21 ডেজ। এবার আমরা দেখবো যে ফর স্ট্রেস সেন্সিটিভ স্টাডিজ, স্ট্রেস সেন্সিটিভ বলতে বিহেভিয়ারাল, এন্ডোক্রাইন আর ইমিউন এক্সপিরিয়েন্স, এই ধরনের এক্সপিরিয়েন্স গুলি আমরা করি, তাহলে সেক্ষেত্রে লঙ্গার অ্যাক্লিমেটাইজেশন পিরিয়ড দরকার, মোর দ্যান 14 ডেজ। আর হলো animals should be healthy, stable in weight and showing normal behavior before experiments begin. তার মানে হলো এই যে আমরা যেটা বললাম যে আমরা যদি কোথাও নতুন একটা এনভায়রনমেন্টে মাইসকে নিয়ে যাই, তাহলে তার নর্মাল বিহেভিয়ার দেখতে হবে, সে নর্মালি বিহেভিয়ার করছে কিনা, সে সঠিকভাবে খাবার খাচ্ছে কিনা, সে সঠিকভাবে এক্সারসাইজ করছে কিনা, স্লিপিং টাইম ঠিক আছে কিনা। যদি দেখি এভরিথিং ইজ ওকে, তখন আমরা তাকে এক্সপেরিমেন্ট করতে পারি। আদারওয়াইজ আমরা এই বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট করতে গেলে আমরা আসলে আমাদের জন্য সঠিক রেজাল্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। এবার ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আছে অ্যাডিকুয়েট অ্যানেস্থেসিয়া এন্ড অ্যানালজেসিয়া। তার মানে আমরা যে
এক্সপেরিমেন্ট গুলি করবো, যদি আমাদের এক্সপেরিমেন্টের প্রয়োজন পড়ে সেখানে আমরা সঠিক মাত্রায় অ্যানেস্থেসিয়া দিতে হবে এবং অ্যানালজেসিয়া। অ্যানেস্থেসিয়া যদি আমরা দেই, যেমন আমরা যেমন হিউম্যান, আমরা যদি কোনো একটা প্রসিজার করতে যাই, যদি কোলোনোস্কোপি আমরা করি বা এন্ডোস্কোপি আমরা করি, সেক্ষেত্রে অথবা মেজর যদি সার্জারি করা হয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ডাক্তার আইদার লোকাল অ্যানেস্থেসিয়া দেয় অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া দেয়। কারণ হলো আমার সিভিয়ারিটি অফ প্রসিজার, আমার এক্সপেরিমেন্টের মানে আমার যে সার্জারিটা হবে সেটার সিভিয়ারিটি যদি বেশি মারাত্মক হয়, তাহলে তারা সাধারণত জেনারেল দেয় অথবা লোকাল দেয়। ঠিক অনুরূপ ভাবে এই যে জেনারেল বা লোকাল অ্যানেস্থেটিক দিল, এর উদ্দেশ্য হলো পেশেন্টকে যেন তার ঝামেলা যেন না হয়, সেজন্য কষ্ট কম বুঝতে পারে। ঠিক এই একই কারণে আমরা সঠিকভাবে অ্যাডিকুয়েট অ্যানেস্থেসিয়া প্রয়োগ করতে হয় আমাদের ল্যাবরেটরি এনিমলের উপর। তারপর হিউম্যান এন্ড পয়েন্ট, স্টপ এক্সপেরিয়েন্স সিভিয়ার সাফারিং অকার। যদি আমরা এক্সপেরিয়েন্স করতে করতে যদি আমরা দেখি যে না, মারাত্মক আকারে সাফারিং হচ্ছে এনিমলের, তখন আমরা ওখানের উপরে আর এক্সপেরিয়েন্স করবো না, আমাদের এক্সপেরিয়েন্স ওখানেই শেষ। পরবর্তীতে আমরা নতুন ডোজ বা নতুন কোনো পদ্ধতিতে আমরা প্রয়োগ করবো। তারপরে অ্যাপ্রুভড ইউথ্যানেসিয়া মেথড, বেশ কিছু ইউথ্যানেসিয়া মেথড আছে, তার মধ্যে আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন গাইডলাইন এবং ট্রেন্ড স্টাফ ফর হ্যান্ডলিং অ্যান্ড কেয়ার। আমাদের ট্রেন্ড স্টাফ ইউজ করতে হবে এই ইউথ্যানেসিয়ার ক্ষেত্রে। এবং সায়েন্টিফিক অ্যান্ড ইথিক্যাল কিছু জাস্টিফিকেশন আছে, তার মধ্যে হচ্ছে গুড ওয়েলফেয়ার ইনপুটস রিসার্চ ভ্যালিডিটি। এই যে আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম, এগুলো গুড ওয়েলফেয়ার ইমপ্রুভস রিসার্চ ভ্যালিডিটি, আমরা এগুলো যদি সঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে আমাদের গবেষণার ভ্যালিডিটিটা বাড়বে এবং স্ট্রেস এন্ড পেইন অল্টার ফিজিওলজি এবং কনফাউন্ডিং রেজাল্ট আমরা পাবো না। এবং ইথিক্যাল রিভিউ বোর্ড ইভ্যালুয়েট নেসেসারি অ্যান্ড অল্টারনেটিভস। এবং আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি আর অ্যাকুরেসি। ট্রান্সপারেন্সি হচ্ছে অ্যারাইভ গাইডলাইন রিপোর্টিং অ্যানিমাল ইউজ ইন পাবলিকেশন, মানে আমাদের পাবলিকেশনের ক্ষেত্রে অ্যানিমাল গাইডলাইন আমাদের দরকার হয়। সেক্ষেত্রে পাবলিক এনগেজমেন্ট বিল্ড ট্রাস্ট, আমরা যদি পাবলিককে যত বেশি এনগেজ করতে পারবো, তত আমাদের বিল্ড ট্রাস্ট বাড়বে যে আমরা কি গবেষণা করছি, আমরা এই গবেষণাগুলোর জনহিতকার কর্মকাণ্ডটা কি, এটা যদি আমরা তাদেরকে বাড়াইতে পারি, তাহলে মানুষের ট্রাস্ট বিশ্বস্ততা বাড়বে। এবং ওপেন কমিউনিকেশন অ্যাবাউট নেসেসিটি কেয়ার অ্যান্ড লিমিটেশন। অনেক সময় দেখা যাচ্ছে ওপেন কমিউনিকেশন অ্যাবাউট নেসেসিটি কেয়ার অ্যান্ড লিমিটেশন, আমরা যদি আলোচনা করতে পারি মানুষের সাথে, তাহলে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি কোনো একটা গবেষণার প্রয়োজনীয়তা আমরা বুঝাতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এটার প্রতি গুরুত্ব বাড়বে এবং তার কেয়ার বাড়বে। এবার দেখো গ্লোবাল পার্সপেক্টিভ ট্যাকিং। গ্লোবাল পার্সপেক্টিভ হচ্ছে ইনক্রিজ ব্যান অন কসমেটিক টেস্টিং অন অ্যানিমালস। এই যে আমরা অ্যানিমাল 3Rs প্রিন্সিপাল আমরা পড়েছিলাম, রিফাইনমেন্ট আছে, রিডাকশন আছে, তো সেই ক্ষেত্রে তারা বলছে যে কসমেটিক টেস্টিং এর ক্ষেত্রে অ্যানিমাল ইউজ করা যাবে না, মানে তারা ব্যান করছে অনেক দেশ। তার মধ্যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অন ওয়েলফেয়ার স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ব্রিং ইমফাসিস অন এ কালচার ফর কেয়ার। তার মানে হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমফাসিস তৈরি হচ্ছে কালচার ফর কেয়ার, মানে যত্নশীল হওয়া। কার প্রতি যত্নশীল হওয়া? আমরা যে অ্যানিমালগুলি ব্যবহার করছি তার। ফিউচার ডিরেকশন হচ্ছে স্টেপেড অল্টারনেটিভস টু অ্যানিমাল রিসার্চ এবং ইনহান্স রেগুলেশন অ্যান্ড ওয়েলফেয়ার স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে ফস্টার কম্পাশন অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন রিসার্চ কালচার এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস, জনসচেতনতা বৃদ্ধি করা। এই যে অ্যানিমাল ইথিক্স এর সময়টা হচ্ছে অ্যানিমাল ইথিক্স ইন রিসার্চ ব্যালেন্স সায়েন্স উইথ মোরাল ডিউটি। তার মানে আমরা যে সায়েন্স, আমরা বিজ্ঞানের যে আবিষ্কারটা আমরা করছি বা যে আগাচ্ছি, তার সাথে আমরা মোরাল নৈতিকতার সমন্বয় আমরা করছি, যাতে আমরা অ্যানিমাল করুন বা ইন ভিভো টেস্টের জন্য যে আমরা অ্যানিমালগুলি ব্যবহার করি, তার প্রতি যেন আমরা এই মরাল না হয়। তারপর 3Rs প্রিন্সিপাল হচ্ছে একটা সেন্ট্রাল এবং হিউম্যান কেয়ার ইজ বোথ ইথিক্যাল এন্ড সায়েন্টিফিক্যালি নেসেসারি এবং রেসপেক্ট এন্ড রেসপন্সিবিলিটি ইনশিওর মিনিংফুল এন্ড ইথিক্যাল রিসার্চ আউটকাম। এবার আমরা দেখবো হচ্ছে ল্যাব অ্যানিমাল বায়োসেফটি। বায়োসেফটি অ্যানিমাল মডেলস প্লেস আর ভাইটাল রোল ইন বায়োমেডিক্যাল রিসার্চ এবং রেজ ইথিক্যাল সায়েন্টিফিক এন্ড ওয়েলফেয়ার কনসিডারেশন এবং ফোকাসেস বায়োসেফটি এন্ড সিকিউরিটি ফর ল্যাবরেটরি অ্যানিমালস। আর এখানে অ্যানিমাল ইথিক্স এন্ড এক্সপেরিমেন্টেশন কমিটির ইথিক্যাল গাইডলাইন আছে, চ্যালেঞ্জেস এন্ড লিমিটেশন অফ অ্যানিমাল মডেলস। তারপর আছে হচ্ছে ল্যাবরেটরি অ্যানিমাল বায়োসেফটি প্রোটেক্টস বোথ হিউম্যান এন্ড অ্যানিমাল ফ্রম বায়োলজিক্যাল হ্যাজার্ডস। তার মানে আমরা যখন রিসার্চটা করবো, এই ক্ষেত্রে যদি আমরা বায়োসেফটিকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমরা নিজেরাও বেকায়দায় পড়তে পারি এবং অ্যানিমাল গুলো তো বেকায়দায় পড়বে। সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্যই আমাদের এই বায়োসেফটি গাইডলাইনটা বানানো দরকার। এনশিওর রিসার্চ ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার এবং গাইডলাইন। এই যে বায়োসেফটির বেশ কিছু গাইডলাইন আছে, তার মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং অফিস অফ ল্যাবরেটরি অ্যানিমাল
ওয়েলফেয়ার। আরো কিছু আছে, এই যে আমরা বায়োসেফটি নিয়ে আলোচনা করছি, এই বায়োসেফটিটাকে 4টে ভাগে ক্লাসিফাই করা হয় বেসড অন দ্য সেফটি, কোথায় কোন মাত্রার সেফটি আমরা ব্যবহার করবো। সেটা হচ্ছে এনিমাল বায়োসেফটি লেভেল 1 থেকে এনিমাল বায়োসেফটি লেভেল 4, টেস্ট অন প্যাথোজেন রিস্ক অফ দ্য অর্গানিজম ইনভলভড। তো এই যে এনিমাল বায়োসেফটি লেভেল 1, এই ক্ষেত্রে নন হ্যাজার্ডাস ইজ স্ট্যান্ডার্ড কেয়ার, মানে এই যে বায়োসেফটি লেভেল 1 এর ক্ষেত্রে নন হ্যাজার্ডাস জাস্ট অ্যাপ্রুভাল বা পিপি বললে আমাদের মোটামুটি ভাবে ওকে স্ট্যান্ডার্ড কেয়ার। কিন্তু এনিমাল বায়োসেফটি লেভেল 2 মডারেট রিস্ক আছে, এখানে পিপি করতে হবে, লিমিটেড অ্যাক্সেস। এনিমাল বায়োসেফটি লেভেল 3 হাই রিস্ক, নেগেটিভ এয়ার প্রেশার, স্পেশালাইজড কেসেস দরকার হবে এখানে। আর এনিমাল বায়োসেফটি লেভেল 4 এখানে আমাদের ম্যাক্সিমাম রিস্ক এবং এয়ারটাইট ফ্যাসিলিটিস অ্যাজ অ্যাডভান্সড কন্টেইনমেন্টের এখানে প্রয়োজন পড়বে। এবং আমরা দেখবো অ্যানিমাল বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি প্রিভেন্টস ইন্ট্রোডাকশন অ্যান্ড স্প্রেড অফ প্যাথোজেন, মানে বায়োসিকিউরিটি যাতে প্যাথোজেন ছড়িয়ে না পড়ে। প্যাথোজেন, আমরা যদি কোনো প্যাথোজেন নিয়ে গবেষণা করি তাহলে আমাদের এই প্যাথোজেনটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, যেন বের হইতে না পারে। যেমন আমরা করোনা নিয়ে যখন সময় দেখেছিলাম, আমরা অনেকেই বলে যে এটা আসলে উহানের যে চায়না ছিল ওখান থেকে প্যাথোজেনটা বের হয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ঝামেলা তৈরি করছে। সেই ক্ষেত্রে এই যে আমরা প্যাথোজেনিক যদি কোনো ক্যান্সার রিসার্চ বা অন্য কোনো কিছু নিয়ে যে আমরা রিসার্চ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যেন সেটা স্প্রেড হয়ে না যায়। এবং কি মেজার হচ্ছে রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি অ্যাক্সেস, কোয়ারেন্টাইন অ্যান্ড হেলথ মনিটরিং করতে হবে, সিকিউর স্ট্রেস অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ারনেস আছে। আর প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিস্টিক্যাল লিমিটেশনের ক্ষেত্রে হাই কস্ট অফ ফ্যাসিলিটিস অ্যান্ড ট্রেন্ড স্টাফ। তো এই যে বায়োসেফটি এবং বায়োসিকিউরিটি আমরা যেটা দেখলাম, তাহলে আমরা এখানে 4টে ক্লাসে ভাগ করেছিলাম। মিনিমাল বায়োসেফটি লেভেল ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4। তো এই যে 4টা ভাগে ভাগ করেছি, তার মধ্যে এমন অ্যানিমাল বায়োসেফটি লেভেল ক্লাস 4 আসলে খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। তার মানে ওইটা যদি আমরা এনশিওর করতে চাই তাহলে ওখানে হাই কস্ট অফ ফ্যাসিলিটিস অ্যান্ড ট্রেন্ড স্টাফ, মানে কি যে কোনো মানুষকে, অনারি মানুষের ওখানে কোনোভাবেই এন্ট্রি দেওয়া যাবে না, কারণ ওখানে ট্রেন্ড পার্সোনাল যাবে এবং ওখানে কস্ট অফ হাই কস্ট ওর মধ্যে যুক্ত আছে। একটা হচ্ছে রিস্ক অফ জোনোস। জোনোস হচ্ছে প্যাথোজেন ফ্রম এনিমালস টু হিউম্যান। আমরা যে রিসার্চ গুলি করি এখানে যদি আমরা আমাদের সেফটি মেনটেন না করি তাহলে যেটা হইতে পারে অনেক ক্ষেত্রে এনিমালের ডিজিজ গুলি হিউম্যানের মধ্যে যেতে পারে, তাকে বলা হচ্ছে জোনোস। এটা একটা রিস্ক থেকে যায়। আর হলো স্ট্যান্ডার্ডাইজেশন ডিফিকাল্টিস অ্যাক্রস ল্যাব আর অল্টারনেটিভস। তাহলে কি অল্টারনেটিভস আছে? যেমন এই যে যদি এত বায়োসেফটি বায়োসিকিউরিটির মধ্যে ঝামেলাগুলি থাকে বা এত কষ্ট থাকে, সেক্ষেত্রে অল্টারনেটিভস হচ্ছে অর্গানয়েড ইউজ করা, ইনসিলিকো মডেল এবং অন্য কোনো রিপ্লেসমেন্ট ব্যবহার করা। ল্যাবরেটরি অ্যানিমাল বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি সামারি হচ্ছে এই বায়োসেফটি বায়োসিকিউরিটি প্রোটেক্টস অ্যানিমাল রিসার্চ অ্যান্ড রিসার্চ ভ্যালিডিটি, রিসার্চ ভ্যালিডিটি আর হচ্ছে AECNC ethical responsible animal use, challenges and limitation demand balance between science and ethics. আর ফিউচার রিসার্চ হচ্ছে মোর হিউম্যান, অ্যাকুরেট অ্যান্ড ইথিক্যালি সাউন্ড অ্যাপ্রোচেস। তো আসলে যেটা এখানে বলছে মোর হিউম্যান, তার মানে মোর হিউম্যান বলার উদ্দেশ্য হলো যে আমরা যে রিসার্চ গুলি করছি, আমরা যে গবেষণা করছি, আমরা যে অ্যানিমাল ইউজ করছি, তার উপর যদি আমরা নন হিউম্যান হই তাহলে আমরা যে হিউম্যান ইউজ করলে আমরা আসলে কি করতাম? যদি আমরা আমাদের মানুষের উপর যদি এই পুরাগুলি রিসার্চ গুলো আমরা করতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আসলে আমরা এত সহজে রিসার্চ করতে পারতাম না। তো সেক্ষেত্রে এই জন্যই বলছে মোর হিউম্যান। যখন আমরা যদি বেশি মোর হিউম্যান ইউজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমরা ওইদিকে আসলে যেতে পারবো না। এই জন্য এনিমেলের উপর বেশি গুরুত্ব দেওয়া এবং তাদেরকে সঠিকভাবে মানে দায়িত্ব নিয়ে টেক কেয়ার করে এই কাজগুলি করা। এবং আমরা যদি মোর যদি বেশি অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পেতে চাই, সেটা মানুষের কোরিলেট করে, 100% কোরিলেট করে। আমরা জানি যে আসলে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের বায়োলজিক্যাল সিস্টেম ডিফারেন্ট আছে। তার মানে একই জিনিস সবার জন্য একরকম না। সেই জন্য এই হিউম্যানের উপর ট্রিটমেন্ট করলে বা ট্রায়াল করলে অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া একটু কঠিন হয়, একটু কষ্টকর হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা আরো বেটার রেজাল্ট পেতে চাই তাহলে আমরা যদি মোর হিউম্যান ইনক্লুড করি তাহলে আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি অ্যাকুরেট এবং ইথিক্যালি সাউন্ড অ্যাপ্রোচ হবে। এবার আমরা দেখবো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর ল্যাবরেটরি অ্যানিমালস। তো আসলে আমরা যে ট্রিটমেন্ট গুলি করবো এর জন্য আমাদের রুট সম্পর্কে কিছু ধারণা আমাদের জানা দরকার। যদিও বিভিন্ন রকম রুট আছে, আমি চেষ্টা করবো যে খুব কনসাইজ, খুব সহজে এই রুট সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। তো এই যে ড্রাগ আমরা ব্যবহার করবো, সেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন রুট আছে, এটার উপর কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে এটা ডিটারমিন করা হচ্ছে। একটা হলো ডিপেন্ডিং অন দ্য পারপোজ অফ স্টাডি, আমি কি উদ্দেশ্যে রিসার্চটা করতেছি। ড্রাগস ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস, ফিজিকো কেমিক্যাল প্রপার্টি হলো ড্রাগের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস। আর একটা হলো ফার্মাকো
ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। ফার্মাকোকাইনেটিক যদি আমরা সহজভাবে বলি তাহলে হলো আমাদের বডিটা একটা ওষুধকে কিভাবে তোমার প্রসেস করে সেটাই, সেই আলোচনার বিষয়টাই হলো মূলত ফার্মাকোকাইনেটিক। তো আমাদের বডি আসলে একটা ওষুধ যদি আমরা খাই তাহলে সে কি করে, তাকে অ্যাবজর্পশন করবে, ডিস্ট্রিবিউশন করবে, মেটাবলিজম করবে এবং ড্রাগ থেকে বা বডি থেকে তাকে বের করে দেবে। তাহলে আমরা এই যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখছি, এটা মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা বিষয়। একটা হলো পারপাস অফ দ্য স্টাডি এবং ড্রাগস ফিজিওকেমিক্যাল প্রপার্টিস এবং ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। তো এর উপর ভিত্তি করে যে বিভিন্ন রুটগুলি আছে সেগুলির মধ্যে হচ্ছে এন্টেরাল রুট অথবা ভাইরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো ওরাল রুট আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরাল রুট ইউজ করা হয় এবং ফোর্স ফিডিং এর ক্ষেত্রে আমাদের ওরাল রুটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কোনো ওষুধ খাওয়াইতে চাই বা কোনো খাবার খাওয়াইতে চাই, র্যাট কিন্তু বা মাইস কিন্তু সহজে সে খাবে না, তখন তাই কি করা হয়, জোর করে খাওয়াতে হয়। জোর করে যদি খাওয়াতে পারি তাহলে আমাদের ডোজের ইকুইলিটি মানে ইউনিফর্মিটিটা ঠিক থাকে এবং আমরা সঠিকভাবে আমরা ডেটাটা পেতে পারি। আর যদি আমরা ফোর্স ফিডিং আমরা তাকে না করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে অ্যাকচুয়াল ডাটা আমরা পাবো না। আর কিছু অ্যাডভান্টেজ আছে এই ওরাল রুটের, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে নন ইনভেসিভ, মিমিক্স ক্লিনিক্যাল ইউজ, সুইটেবল ফর ক্রনিক ডোজিং, এবং হলো ডিসঅ্যাডভান্টেজ ভেরিয়েবল অ্যাবজর্পশন, ফাস্ট ফাস্ট মেটাবলিজম, স্ট্রেস ফ্রম গ্যাস। আরো আছে যেমন এই যে আমরা একটা এক্সাম্পল দেখেছি, এই যে আমাদের যে প্রথম চিত্রটা, এখানে দেখা যাচ্ছে একটা নিডল দিয়ে মেজার করে নিয়েছে যে আসলে আমি কি পরিমাণ নিডল মুখ দিয়ে ইনসার্ট করলে কোথায় আমার খাবারটা আসলে যাবে। তো সে একটা মাপ নিয়ে পরে সেটা ওই মাছের মুখের মধ্যে দিয়ে খাবারটা প্রবেশ করানো হয়েছে। এটা হলো একটা ফুড ফিডিংয়ের আমরা একটা চিত্র আমরা দেখলাম। তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল অথবা বাতুলটা হচ্ছে রেয়ার, এটা সাধারণত অ্যানিমাল ক্ষেত্রে যেমন রেয়ার, এটার কিছু ইম্পর্টেন্স আছে, যেমন ফাস্টার অ্যাবজর্পশন, বাইপাস, ফাস্ট মেটাবলিজম, আর কিছু আছে রেক্টাল। রেক্টালের ক্ষেত্রে যেমন আমাদের হায়ার অ্যানিমালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন র্যাবিট, ডগস, মার্কি, এবং যখন ওরাল রুট ইজ নট ফিজিবল ব্যবহার করা যায় না। এবং প্যারেন্টাল রুটের মধ্যে আছে ইন্টারভেনাস আইভি, মানে আমরা যখন ইন্টারভেনাস ইনজেকশন আমরা দিতে পারি, যেমন সেফেনাস ভেইন, জুগুলার ভেইন, মার্জিনাল এয়ার ভেইন। এগুলো অ্যাডভান্টেজ হচ্ছে 100% ভায়াবল। তার মানে আমরা যে ওষুধটাকে ইনজেকশনের মাধ্যমে দেবো 100% ভায়াবল হয়ে যায়। কিন্তু আমরা যদি কোনো একটা ওষুধকে মুখে ওরালি খাওয়ানো হয় তাহলে কিন্তু তার বায়োঅ্যাভেলেবিলিটি 100% আসলে হয় না। আর তাহলে ইন্টারভেনাস রুটে আমরা যদি ওষুধটা দেই তাহলে র্যাপিড ইফেক্ট পাওয়া যায় এবং প্রিসাইজ ডোজিং মানে সুনির্দিষ্ট ডোজিং পায়। আর হলো ডিসঅ্যাডভান্টেজ হলো রিকোয়ার্ড স্কিল পার্সন না হলে এখানে উল্টাপাল্টা হতে পারে। যেমন আমরা একটা টেল ভেনের একটা এক্সাম্পল আমরা এখানে নিয়ে আসছি চিত্র। তারপর আমরা দেখবো হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল কমন রুটস ইন রডেন্টস এর ক্ষেত্রে এটা খুবই কমন এবং এটা অ্যাডভান্টেজ হলো ইজি, র্যাপিড অ্যাবজর্পশন, ইউজড ইন টক্সিকোলজি স্টাডি। এবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিস্ক অফ ইনজুরি অর্গান, ভেরিয়েবল অ্যাবজর্পশন। তার মানে হলো যদি ট্রেন পার্সোনেল না থাকে তাহলে হয়তো আমরা যদি ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশন দিতে গেলে হয়তো দেখা যাইতেছে আমি ফাঁকা জায়গায় ইনজেকশন দিতে গিয়ে দিয়ে দিলাম আমার ইন্টেস্টাইন লেগে গেল, আলটিমেটলি এটা হয়ে গেল। তো এই যে আমরা একটা ছবি নিয়ে এসেছি ইন্টারপেরিটোনিয়াল রুটের। এবার আমরা দেখবো হচ্ছে সাবকিউটেনিয়াস হচ্ছে জাস্ট ইনজেক্ট দ্য ড্রাগ আন্ডার স্কিন, মানে চামড়ার নিচে দিতে হবে ইনজেকশন। চামড়ার নিচে যদি আমরা ইনজেকশনটা দেই তাহলে চামড়াটা ফুলে উঠবে এবং অ্যাডভান্টেজ হলো স্লো এবং সাস্টেইনড অ্যাবজর্পশন, ইজি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড ভলিউম, মানে আমরা চামড়ায় বেশি ভলিউম দিতে পারবো না। এই যে এখানে দেখা যাচ্ছে যে ইনজেকশন দেওয়ার ফলে এখানে জায়গাটা ফুলে গেছে। তারপর হচ্ছে ইন্ট্রামাস্কুলার, আমরা মাসেলের মধ্যে যে ইনজেকশনটা দেবো সেটা আমাদের হচ্ছে ইন্ট্রামাস্কুলার এবং অ্যাডভান্টেজ হচ্ছে মডারেট অ্যাবজর্পশন, সাস্টেইন পসিবল। এবং ডিসঅ্যাডভান্টেজ হলো এটা খুবই পেইনফুল এবং মাসেল নিক্রোসিস এট হাই ডোজ, ডোজ বেশি দিলে মাসেলের ক্ষেত্রে নিক্রোসিস হতে পারে। এই যে আমরা একটা ছবি ইনসার্ট করেছি যেটা আমাদের ইন্ট্রামাস্কুলার রুটের একটা চমৎকার একটা এক্সাম্পল। এরপর আমরা দেখবো ইন্টারডার্মাল হচ্ছে এই ক্ষেত্রে আমরা খুবই স্মল অ্যামাউন্ট দেবো, জাস্ট ডার্মিস, আন্ডার দ্য ডার্মিস, জাস্ট ডার্মিস। এই ক্ষেত্রে সাধারণত 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইনজেকশনটা দেওয়া হয়। এই যে আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছি, আসলে এই ছবিগুলি আমার ইন্টারনেট থেকে নেওয়া, এই জন্য বিভিন্ন রকম হয়েছে। এবার আমরা দেখি ইনহালেশন পালমোনারি, এটাও মানে রেয়ার, যেটা সাধারণত ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট স্টাডি অফ অ্যাজমা, সিওপিডি, টক্সিকোলজি গ্যাসেস, ভোলাটাইল এজেন্টস এবং আদার রুটের মধ্যে টপিক্যাল রুট আছে যেমন হলো ডার্মাল ক্ষেত্রে আমরা ক্রিম, অয়েন্টমেন্টস, জেলস, অপথ্যালমিকের ক্ষেত্রে আই ড্রপস, অয়েন্টমেন্টস, এবং ইন্টারন্যাজালের ক্ষেত্রে যেটা হয় যে ইউজড ফর সিএনএস ড্রাগ ডেলিভারি, ভ্যাকসিনস এবং ইন্ট্রাওরিয়াল, ইন্ট্রাভেজাইনাল এবং ইন্ট্রারেক্টাল।
ফর লোকাল ইফেক্টস। এবার আমরা দেখবো স্পেশালাইজড রুট। স্পেশালাইজড রুট কিছু বিশেষায়িত রুট আছে, তার মধ্যে হচ্ছে ইন্ট্রা সেরিব্রাল ভেন্ট্রিকুলার রুট এবং ড্রাগ ডেলিভার ডাইরেক্টলি ইনটু দ্য ব্রেইন। মানে হলো আমরা যদি কোনো ওষুধকে ব্রেইনে দিতে চাই, পাঠাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট্রা সেরিব্রাল ভেন্ট্রিকুলার রুটকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর আছে ইন্টারস্পাইনাল, মানে আমরা যদি স্পাইনে দিতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টারস্পাইনাল রুট ইউজ করতে পারি। এবং ইন্ট্রা আর্টেরিয়াল আছে, তারপরে ইন্ট্রাওকুলার। এই যে বিভিন্ন স্পেশালাইজড রুট। এরপর আমরা দেখবো কমন অ্যাডমিনিস্ট্রেশন রুটস বাই স্পেসিস। এই যে আমরা একটা বিভিন্ন রুট সম্পর্কে আমরা আলোচনা করলাম, যেগুলো আমরা মূলত ল্যাবরেটরি অ্যানিমাল হ্যান্ডলিং কে টার্গেট করে আমরা এই রুটগুলোকে আসলে সিলেকশন করেছি। যদিও মানুষের ক্ষেত্রে এর চেয়ে আরো অনেক আলাদা রুট আছে। সেক্ষেত্রে কমন কিছু রুট হলো যেমন রডেন্টস। রডেন্টস এর ক্ষেত্রে ওরাল গ্যাবেজ, আইপি, সাবকিউটেনিয়াস, ইন্টারমাসকুলার ইনহেলেশন। এবং র‍্যাবিটস এর ক্ষেত্রে ওরাল, ইন্টারভেনাস, সাবকিউটেনিয়াস, ইন্টারমাসকুলার এগুলি। আর ডগ এবং মানকির ক্ষেত্রে ওরাল ক্যাপসুল ট্যাবলেট দেওয়া যেতে পারে, ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার, সাবকিউটেনিয়াস, টার্মাল এবং ইনহেলেশন হতে পারে। এবার দেখবো সিলেকশন অফ রুট। তাহলে আমরা এটা কিভাবে সিলেকশন করবো, কিসের ভিত্তিতে সিলেকশন করবো? সেটা সিলেকশন করবো আমরা পারপোজ, আমরা কোন ধরনের স্টাডি আমরা আসলে করতে চাই। যদি অ্যাকিউট স্টাডি করতে চাই সেটা ক্রনিকের ক্ষেত্রে আলাদা। ফার্মাকোকাইনেটিক্স অনসেট অফ অ্যাকশন, ডিউরেশন, মেটাবলিজম কেমন হবে এবং ইথিক্যাল কনসিডারেশনটাকে আমাদের বিবেচনা করে আমাদের রুট সিলেকশন করতে হবে। এবার আমাদের ডোজ সিলেকশন ফর ল্যাবরেটরি অ্যানিমাল। ডোজ হলো, ডোজটা আসলে কি? ডোজ হলো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ড্রাগ intended to be used at a certain period of time। আর একটা নির্দিষ্ট সময় যে ওষুধ, নির্দিষ্ট কোন ওষুধটা টেক করা হয় তাকে আসলে আমরা ডোজ বলি। তো এই যে রিসার্চের সাথে আসলে কোনো সিঙ্গেল ফিক্সড ডোজ আসলে নাই, যে একটা নির্দিষ্ট ডোজ এটাই কিন্তু আসলে এরকম না। রিসার্চের ক্ষেত্রে আমাদের ডোজ সিলেকশন করতে হয়, তার মানে টাইট্রেশন তৈরি করতে হয়। তার মানে হলো আমি যে একটা টেস্ট করবো, সেই টেস্টের ক্ষেত্রে আমরা যখন ইন ভিট্রো টেস্ট যেটা করি, যদি কোনো একটা ড্রাগ নিতে চাই তাহলে সেই ড্রাগের বিভিন্ন ডোজে আমরা টাইট্রেশন করি স্ট্যান্ডার্ড সাপেক্ষে, যে কোন ডোজে আমার ভালো রেজাল্ট পেলাম সেটার উপর ভিত্তি করে আমরা 4টা বা 5টা ডোজ নিয়ে ফাইনালি আমরা টেস্ট গুলি করি। ভাবে এই যে ডোজ সিলেকশন, এটাও আমরা ওইভাবে করতে পারি, বা এর জন্য আরো কিছু পদ্ধতি আছে। তার মধ্যে হলো লিটারেচার রিভিউ আমরা করতে পারি। পাবলিশড যে আর্টিকেল আছে সেই আর্টিকেল গুলো নিয়ে আমরা কাজ করে পড়ালেখা করে সেখান থেকে আমরা ডোজ সিলেকশন। তারপরে কিছু বিষয় আছে যেমন তোমার এই ডোজ সিলেকশন ডিপেন্ডস অন স্পেসিস এন্ড স্ট্রেন, যেমন মাউস, ব্যাট, র‍্যাবিট, ডগ, মানকি। প্রত্যেকটা স্পেসিস জন্য আলাদা ডোজ এবং রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হবে। আমরা ডোজ সিলেকশন করে দেখবো আমরা এই কোন রুটে আমরা যাব, ওরাল, ইন্টারপেরিটোনিয়াল, ইন্টারভেনাস, তারপর সাবকিউটেনিয়াস এটসেট্রা। যদি একটা কোনো একটা ড্রাগ ওরালি স্টেবল না হয়, যদি আমরা কোনো একটা ওষুধ ওরালি দিলে দেখা যাচ্ছে যে সে ইন্টেস্টাইনে বা স্টোমাকে গিয়ে সে ডিগ্রেড হয়ে গেছে, এটা অ্যাবজর্ব হচ্ছে না, তখন আমরা আসলে ওরালটাকে অ্যাভয়েড করি। তখন আমরা ইন্টারপেরিটোনিয়াল দেওয়া যেতে পারে বা ইন্টারভেনাস দেওয়া যেতে পারে বা সাবকিউটেনিয়াস, এগুলো রুট তখন সিলেকশন করা যেতে পারে। তারপর পারপোজ, আমি কোন পারপোজে এক্সপেরিমেন্ট করবো, টেস্ট আমি থেরাপিউটিক বা টক্সিকোলজি স্টাডি, এগুলির উপর ভিত্তি করে আমরা সিলেক্ট করতে পারি। ড্রাগস ফার্মাকোলজি, মানে এই ড্রাগের ফার্মাকোলজিটাকে, পটেন্সিটা, সাপ্লাইটাকে, মেটাবলিজমটাকে এরা। তারপর হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ ডোজিং ইন অ্যানিমালস। তো সাধারণত জেনারেল প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, এই যে ডোজ আমরা যেটা বলছি সাধারণত এক্সপ্রেস করা হয় মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটাই হচ্ছে আসলে বেস্ট স্ট্যান্ডার্ড, মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। যেমন আমরা হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, আমরা যে ফুডগুলি খাই, হয়তো আমরা বাজার থেকে না পা 500 মিলিগ্রাম কিনে নিয়ে এসেছি, আমরা সাধারণত 500 মিলিগ্রাম বুঝি, বা না পা এক্সটেন্ডেড বলতে 650 মিলিগ্রাম বুঝি, অথবা বড় মানে লার্জ ডোজ বলতে না পা 1 বা 1 গ্রাম আমরা আসলে বুঝি। কিন্তু এই যে ডোজ সিলেকশন তারা কিভাবে করছে, তারা কিন্তু আলটিমেটলি ওই বডি ওয়েট ক্যালকুলেশন করেই করেছে। তার মধ্যে হচ্ছে কিছু রেঞ্জ আছে, যে স্ট্যান্ডার্ড বডি ওয়েট 70 কেজি হলে এরকম এরকম হলে, এরকম একটা ভিত্তি করেই আসলে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল। তার মূল উদ্দেশ্য হলো যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ এভারেজ ওয়েট কত সেটা বিবেচনা করে হয়তো তারা ডোজ সিলেকশন করেছে। হোয়াট এভার ইট ইজ, আমরা ওইদিকে আসলে না যাই। তা এই যে এনিমালস হ্যাভিং হায়ার মেটাবলিক রেট দেন হিউম্যান, সো দে অফেন নিড হায়ার ডোজেস পার কেজি। তার মানে হলো আমাদের যে মেটাবলিক রেট, আমরা জানি যে আসলে যাদের মেটাবলিক রেট যত বেশি তাদের ক্ষেত্রে তত হায়ার ডোজ লাগে, এবং যার মেটাবলিক রেট যত বেশি সে তত অল্প দিন বাঁচে। যেমন আমরা যে টর্টাইল মানে আমাদের যে ওই যে কচ্ছপ বলে, সেক্ষেত্রে তারা কিন্তু দীর্ঘদিন বাঁচে, 1000, 2000, 3000 বছর। তার মানে তাদের মেটাবলিক রেট খুবই কম। তো আমরা যে অ্যানিমাল রিসার্চ করি, বিশেষ করে মাইস, র্যাট, রেবিট, এগুলোর মেটাবলিক রেট বেশি, এবং আলটিমেটলি এখানে হায়ার ডোজের দরকার হয়। এবং ফর ইনিশিয়াল স্টাডিজ এবং ডোজ ডেন্স ফাইন্ডিং স্টাডিজ ইউজুয়ালি ডন সেভ অ্যান্ড ইফেক্টিভ।
লেভেলস। এগুলো ম্যাক্সিমাম ডোজ। আমরা দেখবো যে কতটুকু আমরা ম্যাক্সিমাম কত ডোজ দিতে পারি। যেমন এই যে আমরা কয়েকটা অ্যানিমাল নিয়ে আসছি, যেমন মাউস, র্যাট, রেবিট, ডগ অথবা মানকি। তো সেক্ষেত্রে ওরাল যদি আমরা দেই, মাউসের ক্ষেত্রে মাউস, র্যাট, র্যাবিটের ক্ষেত্রে সাধারণত লেস দ্যান অর ইকুয়াল 10 মিলিগ্রাম পার কেজি, বাট ডগ এবং মানকির ক্ষেত্রে সেটা লেস দ্যান অর ইকুয়াল 5 ml পার ml পার কেজি। তার মানে আমরা যে দেব ওরালি দেব ম্যাক্সিমাম 10 ml পার কেজি হিসাবে আমাদের। তো আসলে 10 ml আমরা যখন আমরা ড্রাগটা দিচ্ছি, ড্রাগটা তো আসলে আমরা এমএল এ দিতে পারবো না, ড্রাগকে দিতে হচ্ছে মিলিগ্রাম। তাহলে আমরা যে মিলিগ্রামটা নিব সেই মিলিগ্রামটাই আমার এই 10 ml এর মধ্যে যুক্ত থাকবে, মানে ইনভলভ থাকবে। এটাকে আমরা ভেহিকেল হিসাবে নিব, সলভেন্ট দিয়ে দিব, তার মাধ্যমে আমরা এই ওরাল গ্যাসকে আমরা দিতে পারি। তারপর ইন্টারভেনাসের ক্ষেত্রে যেমন মাউস, র্যাট এবং ডগ মানকির ক্ষেত্রে একই ধরনের ডোজ, সেটা হলো লেস দ্যান অর ইকুয়াল 5 ml পার কেজি, বাট এখানে র্যাবিটের ক্ষেত্রে লেস দ্যান অর ইকুয়াল 2 ml পার কেজি। তারপর ইন্টারপেরিটোনিয়ালের ক্ষেত্রে মাউস এবং র্যাটের ক্ষেত্রে 10 লেস দ্যান অর ইকুয়াল 10 ml পার কেজি। আর এখানে আমরা রেবিট এবং ডগ মানকির কোনো ডোজ আমরা আসলে পাইনি। তারপর সাবকিউটেনিয়াস এর ক্ষেত্রে মাউস, র্যাট এই দুইটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল 5 থেকে 10 ml পার কেজি, বাট র্যাবিটের ক্ষেত্রে একটু বেশি, সেটা হলো 20 ml পার সাইট, অথবা ডগ মানকির ক্ষেত্রে 2 থেকে 5 ml পার সাইট। আর ইন্টারমাস্কুলার ক্ষেত্রে মাউসের ক্ষেত্রে 0.05 থেকে 0.1 ml পার সাইট, এবং র্যাটের ক্ষেত্রে 0.1 থেকে 0.3 ml পার সাইট, এবং র্যাবিটের ক্ষেত্রে 0.5 ml পার সাইট, এবং ডগ এবং মানকির ক্ষেত্রে 1 থেকে 3 ml পার সাইট। এই হলো আমাদের ম্যাক্সিমাম ডোজ আর ডিফারেন্ট রুট অফ ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল এনিমালস। তো আমরা যদি এরপর থেকে যে গবেষণাগুলো করবো বা অ্যানিমেল মডেল কাজ করবো, আমরা এই চারটাকে ফলো করার চেষ্টা করবো। তারপর আসলে আমরা যেগুলি ফলো করি, তাহলে আমাদের উপকারটা হলো এটাই যে আমরা মূল রিলায়েবল একটা ডাটা পেলাম, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মিট আমরা আমাদের কাজগুলো করতে পারলাম। তার মানে হলো আমরা সবাইকে বলতে পারবো যে না, আমরা এইভাবে কাজ করেছি, এবং এটাই হলো ইথিক্যালি। এবার আমরা দেখবো কম্পারিশন অফ ডোজ বিটুইন হিউম্যান এন্ড অ্যানিমালস। হিউম্যান এবং অ্যানিমালস এর সাথে আমরা কিভাবে ডোজটাকে আমরা করতে পারি, কনভার্সন করতে পারি। এখানে বেশ কিছু ওয়েল অ্যাকসেপ্টেড ইকুয়েশন আছে। তার মধ্যে এফডিএ রিকমেন্ডেড হচ্ছে বডি সারফেস এরিয়া মেথড। বডি সারফেস এরিয়া মেথড যেটা ইকুয়েশনটা বলেছে, সেটা হলো অ্যানিমাল ডোজ ইকুয়াল টু হিউম্যান ডোজ ইনটু কেম, কেম হচ্ছে ডিভাইডেড কেম অ্যানিমাল, কেম হিউম্যান ডিভাইডেড কেম অ্যানিমাল। তার মানে হলো কেম হচ্ছে কারেকশন ফ্যাক্টর বেসড অন বডি সারফেস এরিয়া। তো এই যে বিভিন্ন স্পেসিস এর জন্য কিছু কেম আছে, কারেকশন ফ্যাক্টর আছে, যেমন হিউম্যান, মাউস, র্যাট, রেবিট, ডগ, মানকি, এবং একটা আমরা এক্সাম্পল করেছিলাম, if the human dose is 10 milligram per kg, the mouse equivalent dose will be 123 milligram per kg. তারপর আমরা দেখবো ডিফারেন্ট ডোজ ক্যাটাগরি, কি কি ডোজ আছে। থেরাপিউটিক ডোজ আছে, প্রডিউসেস ডিজায়ার ইফেক্ট, সাব থেরাপিউটিক মানে প্রডিউসেস সাব ম্যাক্সিমাম ইফেক্ট, মানে বিলো ইফেক্টিভ রেঞ্জ, এবং হলো টক্সিক ইফেক্ট, টক্সিক ডোজ তো বলবে যে সাম্পল ইফেক্ট, এবং আছে LD50। LD50 আমরা জানি মিডিয়ান লিথাল ডোজ, ডোজ দ্যাট কিলস 50% of the test animal is called LD50। এবার আছে আসলে there is no universal standard dose, আমি সেটা আগেই বলছি যে আসলে তেমন কোনো স্ট্যান্ডার্ড আসলে ডোজ নেই, তবে ডোজ জাস্টিফিকেশনের দরকার হয়। জাস্টিফিকেশন যে আমরা এই ডোজটা যে করবো, ব্যবহার করবো, জাস্টিফিকেশন। এই জাস্টিফিকেশনের জন্য আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, পাইলট স্টাডি করতে হবে, কনভার্সন হিউম্যান ইকুইভ্যালেন্ট ডোজ, এই হলো ঘটনা। কারণ হলো বায়োলজিক্যাল সিস্টেমটা খুব কমপ্লেক্স। একটা লিটারেচারে হয়তো দেখছে আপনি মারাঠি লিটারেচার পাইছে, এখন এটা ভ্যারি করে, কিসের উপর ভ্যারি করে, এটা পরিবেশ এনভায়রনমেন্টের উপর ভ্যারি করে, স্পেসিফিক্সের উপর ভ্যারি করে, ল্যাব টু ল্যাব ভ্যারি করে, বিভিন্ন ফ্যাক্টর জড়িত এর মধ্যে আসলে আছে। এবার আমরা দেখবো যে ব্লাড স্যাম্পল আমরা কিভাবে কালেকশন করি। তো এই যে আমরা সচরাচর ব্লাড স্টাডি করতে পারি বিভিন্ন মার্কার দেখার জন্য, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারি, এবং ড্রাগ ইফেক্ট আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে ব্লাড স্যাম্পল আমরা কালেকশন করি, এই ক্ষেত্রে আমাদের কিছু ইনস্টিটিউশন অ্যানিমাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটির যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসলে কাজ করতে পারি। তো এই যে আমরা ইনস্টিটিউশনাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটির কথা বলছি, এগুলো বলার মূল উদ্দেশ্য হলো আমাদের মেইন এইম হচ্ছে মিনিমাইজ পেইন অ্যান্ড ডিস্ট্রেস, মানে আমরা পেইনটাকে কমাবো, সাফারিংসটাকে কমাবো, এবং কালেক্ট দ্য রিকোয়ার্ড ভলিউম অ্যান্ড প্রিজার্ভ স্যাম্পল
কোয়ালিটি, মানে আমরা রিকোয়ার্ড বলি মানে যতটুকু আমার দরকার আমরা ততটুকুই নিতে চাই, আমরা বেশি নিতে চাই না। বেশি নিলে আমার লসটা কোথায়, অ্যানিমেলের জন্য ক্ষতি। আবার আমার কি হলো, আমি কিছু নষ্ট করে ফেললাম, আবার এটাকে আমি যেটুকু নিলাম সেটাকে আমাকে স্যাম্পলটাকে কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে। যদি আমরা নষ্ট হয়ে যায় তাহলে আসলে আমার কিন্তু গবেষণার যে এটা কনফাউন্ডিং রেজাল্ট আসবে, বিভ্রান্তকর রেজাল্ট আসবে, আলটিমেটলি আমরা রিলায়েবল আসলে ডেটা আমরা ওখান থেকে আসলে জেনারেট করতে পারবো না, এবং আমাদের রিসার্চটা তখন প্রশ্নের সম্মুখীন হবে। এবং আছে প্রাইমারি সেফটি এন্ড ইথিক্যাল গাইডলাইন। সেই গাইডলাইনটা হচ্ছে অনলি ট্রেন্ড অথরাইজড স্টাফ শুড কালেক্ট ব্লাড। সবাই ব্লাড কালেক্ট করবে না, যে ট্রেন্ড হবে অথরাইজড হবে সেই কালেক্ট করবে। এখন যদি কেউ ল্যাবরেটরিতে কাজ করতে করতে ট্রেন্ড হয়ে যায়, অথরাইজড হলে সে কালেক্ট করতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আসলে ট্রেন পার্সোনাল দিয়ে কালেকশন করার গুরুত্বটা কি? ট্রেন পার্সোনাল দিয়ে যদি আমরা স্যাম্পল কালেকশন করি তাহলে মূল গুরুত্ব হলো যে আসলে আমাদের আমরা প্রথম যদি নিতে চাই তাহলে আমাদের পক্ষে এই কাজটা সহজ হয়ে গেল, সমাধান হয়ে গেল, এবং কম পরিমাণ হ্যাসেল হলো। কিন্তু যদি আমরা অনেক লোক দিয়ে কাজ করি তাহলে আমাদের এটা আসলে একটু ডিফিকাল্ট হবে। এবং ফলো ইউর ইনস্টিটিউশনাল ইউজ অ্যান্ড কেয়ার কমিটির গাইডলাইন। তার মানে হলো আমরা যারা রিসার্চ নিয়ে আলোচনা করছি এখানে আমাদের আজকের পার্টিসিপেন্ট যারা আছেন তারা যে ইউনিভার্সিটিতে বা যে রিসার্চ ইনস্টিটিউশনে জড়িত আছেন, আপনাদের সবাই একটা এনিমাল এক্সপেরিমেন্টেশন এন্ড এথিক্স কমিটি আছে, সেখান থেকে আপনারা অ্যাপ্রুভাল নিতে পারেন এবং প্রোটোকল নিতে পারেন, সে অনুযায়ী আপনার এই কাজগুলো করতে পারেন। তারপর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া when required by your protocol and aseptic technique লাগবে, proper strain লাগবে, warming লাগবে, and hemostat are essential, and verify identity করতে হবে, রেকর্ড টাইম, কোন টাইমে গেলাম, সাইড, ভলিউম, মেথড, অ্যানাস্থেসিয়া, and other factors। তার মানে হলো আমরা যখন একটা স্যাম্পল কালেকশন করবো সেই স্যাম্পলটা কোন সময় নিলাম, কার কাছ থেকে নিলাম, কেন নিলাম, কি টাইম, মানে সবগুলি আমাদেরকে ডেটা লাগবে। কারণ এই ডেটা যদি আমরা ওই সময় মেনটেন না করি তাহলে আসলে পরে আসলে এটা এনশিওর করা ডিফিকাল্ট। এই জন্য যতটুকু করণীয় যে আমরা যখন কোনো গবেষণা কোনো স্যাম্পল কালেকশন করতে চাই সেই স্যাম্পল কালেকশন করার আগে আমাদের ওই কি তথ্য আমার নিতে হবে, সেই তথ্যটা আমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে, পরে আমি ওইটা কালেকশন করবো। এবার ইউথ্যানেসিয়া হলো আমরা মানে কিভাবে আমরা স্যাক্রিফাইস করতে পারি, মাস্ট বি পারফর্ম আন্ডার ডিপ অ্যানেস্থেসিয়া। যে রিসার্চ করছি সেই রিসার্চ যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী আমরা ইউথ্যানাসিয়া আমরা করতে পারি। এবং এই যে ব্লাড স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে মাউস ব্লাড স্যাম্পলিং গাইডলাইন, যেমন সাধারণত একটা মাউসে কি পরিমাণ রক্ত থাকে, সেই মাউসের রক্তের পরিমাণটা হলো 6 থেকে 8% অফ বডি ওয়েট। সাধারণত হিউম্যান বডিতে 8%, মানে যদি কোনো একটা মানুষের ওজন 100 কেজি হয় তাহলে তার বডিতে 8 লিটার রক্ত থাকে। অনুরূপ ভাবে যে মাউসের ক্ষেত্রে 6 থেকে 8%, তার মানে হলো যদি কোনো একটা মাউসের ওজন থাকে 25 গ্রাম তাহলে তার 6% যদি রক্ত হয় তাহলে তার বডিতে আছে 1.5 ml রক্ত, তার মানে 1500 মাইক্রোলিটার। ভেরি টাইনি অ্যামাউন্ট, খুবই অল্প পরিমাণ। হয়তো এই 1000 ml রক্ত আমরা রক্তে মনে করি না, কিন্তু একটা মাউসের বডিতে কিন্তু এই মাত্র 1.5 ml রক্ত কিন্তু আছে। আর যদি আমরা 8% কনসিডার করি তাহলে কিন্তু তার বডিতে আছে মাত্র 2 ml। তার মানে টোটাল বডি টোটাল ব্লাড ইন এ মাউস মাইট বি 1.5 থেকে 2 ml, মানে 1500 মাইক্রোলিটার থেকে 2000 মাইক্রোলিটার। এখন এই যে আমরা কালেকশন করবো তাহলে আমরা কি পরিমাণ কালেকশন করতে পারি উইদাউট ফ্লুইড রিপ্লেসমেন্ট না করে লেস দেন অর ইকুয়াল 10% অফ টোটাল ব্লাড আমরা নিতে পারি। কার থেকে? মাউস থেকে। যদি 10% মানে হলো যদি কোনো একটা মাউসের বডিতে 2 ml রক্ত থাকে তাহলে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট না করে আমরা 10% মানে 200 মাইক্রোলিটার আমরা সর্বোচ্চ নিতে পারি। যেমন কি আমরা যখন ব্লাড দিয়ে থাকি, আমরা যখন হসপিটালে ব্লাড দিই, ব্লাড দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ফ্লুইড খেতে দেওয়া হয়, তার মানে ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হয়। তো এই যে অনুরূপভাবে ফর সিঙ্গেল সার্ভাইভাল কালেকশন উইদাউট ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা সাধারণত লেস দ্যান অর ইকুয়াল 10% টোটাল ব্লাড আমরা কালেকশন করতে পারি। সেটা করলে সেটা হলো একটা 25 গ্রাম মাউসের ক্ষেত্রে সাধারণত 150 মাইক্রোলিটার থেকে 200 মাইক্রোলিটার আমরা পার সিঙ্গেল মানে একবার এই পরিমাণ কালেকশন করতে পারি। এখন যদি আমরা রিপিটেড স্যাম্পলিং করা চাই, যেমন ধরুন আমরা আজকে করলাম আবার 2 দিন পরে আমরা করতে চাই, আবার 3 দিন পরে, বা এরকম হলে সেক্ষেত্রে গাইডলাইন পারমিট করছে কিনা সেভাবে কি সেটা লিমিটেশন কি আছে সেটা আমাদের দেখতে হবে। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর only less than or equal 10% ব্লাড আসলে নেওয়া যেতে পারে একটা
ল্যাবরেটরি নার্স থেকে। এবং এই ক্ষেত্রে যেটাই আমরা করি, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ইনস্টিটিউশনাল এনিম্যাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটির যে গাইডলাইন, সেই গাইডলাইনটা আমাদেরকে ফলো করতে হবে। এবং যদি এর চেয়ে বেশি পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 10% বেশি, 15% দরকার হয়, তখন আমাদের অল্টারনেটিভ পদ্ধতি দেখতে হবে। যেমন টার্মিনাল কালেকশন আর ডিপ অ্যানেস্থেসিয়া, টার্মিনাল কালেকশন ডিপ অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদের টার্মিনাল কালেকশন, যেমন কার্ডিয়াক পালসার। সাধারণত কার্ডিয়াক পালসার করলে আসলে মাউস বাঁচে না, চলছে মারা যায়। এবং প্রোভাইড ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে ভেটেরিনারি ওভারসাইটে। এখন এই যে কমন ব্লাড কালেকশন মেথড আছে, তার মধ্যে আছে কিছু ল্যাটেরাল টেইল ভেন থেকে আমরা কালেকশন করবো। এই ল্যাটেরাল টেইল ভেন থেকে আপ টু 100 থেকে 200 মাইক্রোলিটার ব্লাড নেওয়া যেতে পারে। এবং এই ক্ষেত্রে সাধারণত এই যে নো জেনারেল অ্যানেস্থেসিয়া, মানে টেইল ভেন থেকে নিতে হলে আমাদের কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার দরকার হয় না, বাট সেখানে ওয়ার্মিং করতে হবে। মানে আমি যে টেইল ভেন থেকে নিব, ওখানে হালকা ওয়ার্মিং প্যাড অথবা হাত দিয়ে একটু ম্যাসাজ করলে সেটা গরম হয়, এবং আলটিমেটলি ওখান থেকে সহজে রক্ত নেওয়া যায়। আর ইউজ লোকাল অ্যানালজেসিক প্রোটোকল অ্যানেস্থেসিয়া আমরা দিতে পারি যদি আমাদের প্রোটোকলে লেখা থাকে। এবং নিডল আনসার 25 থেকে 27 জি বাটারফ্লাই, 26 to 30 জি ইনসুলিন সিরিঞ্জ, টেইল ভেন ক্যাথেটার স্টেপ আছে। এবং অ্যাডভান্টেজ হলো মিনিমাল ট্রেনিং অথবা রিপিটেবল, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্মল ভলিউম স্ট্রেসফুলি স্ট্রেন। এই হলো আমরা একটা এক্সাম্পল দেখেছি। আমরা এক দুইটা ছবি এখানে নিয়েছি, এরপরে আমরা এখান থেকে ব্লাড কালেকশন করতে পারবো। তারপর হচ্ছে স্যাপিনাস ভেন অথবা ল্যাটারাল স্যাপিনাসের ক্ষেত্রে সার্ভাইভাল, এখানে সে সার্ভাইভাল অবস্থায় থাকবে এবং রিপিটেড স্মল অথবা মডারেট ভলিউম নেওয়া যেতে পারে, সাধারণত 100 থেকে 200 মাইক্রোলিটার পার স্যাম্পল, ডিপেন্ডিং অন মাউসের অবস্থা দেখে। এবং অ্যানাস্থেসিয়া এখানে আসলে আমাদের যেমন ওইরকম কোনো অ্যানাস্থেসিয়ার দরকার নাই। এবং অ্যাডভান্টেজ হলো গুড ফর সিরিয়াল স্যাম্পলিং এবং রিলেটিভলি লো মরবিডিটি। এবং ডিসঅ্যাডভান্টেজ রিকোয়ার্স স্কেল ব্লিডিং কন্ট্রোল ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল আমরা দেখছি এখানে যে আসলে ওই স্যাপনাস ভেইন মানে থাইর এখানে ভেইন যে আছে, ওখানে আসলে পাংচার করে রক্ত সংগ্রহ করা। এই হলো স্যাপনাস ভেইন থেকে আমরা ব্লাড কালেকশন। এবার আছে হচ্ছে সাবম্যান্ডিবুলার চিক, মানে ম্যান্ডিবল মানে চোয়াল থেকে যে পাংচার করে যে রক্তটা নেয়, সেটাই সাবম্যান্ডিবুলার। এটা আসলে সার্ভাইভাল হয় এবং সাধারণত 200 থেকে 300 মাইক্রোলিটার নেওয়া হয়। এবং এখানে ইউজুয়ালি এটা সাধারণত অ্যানেস্থেসিয়া ছাড়াই, জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়া ইউজ করা হয়। তবে সাধারণত অনেক সময় লাইট অ্যানেস্থেসিয়া অথবা সেডাশন ইউজ করা যায়। এবং এক্ষেত্রে ইনস্টিটিউশনাল এনিম্যাল কেয়ার অ্যান্ড ইউজ কমিটির যে গাইডলাইন, সেই গাইডলাইনটা ফলো করা হয়। যে গাইডলাইনে যদি কোনো কিছু কোন ভাবে করতে বলছে সেটাকে ফলো করা হয়। এবং আছে অ্যাডভান্টেজ হলো কুইক অ্যান্ড হেলস লার্জার ভলিউম এবং রিস্ক অফ হেমাটোমা অথবা রিকোয়ার্স ট্রেনিং। তো এই যে আমাদের একটা এক্সাম্পল সাবম্যান্ডিবুলার ক্ষেত্রে। এবার আমরা দেখবো রেট্রোঅরবিটাল সাইনাসের ক্ষেত্রে যেটা হয়, হিস্টোরিক্যালি ইউজড ফর মডারেট ভলিউম, controversial and often restricted by many institutions because of pain and complication. কারণ এই যে রেট্রোঅরবিটাল অথবা সাইনাস প্লেক্সাস থেকে রক্ত কালেকশনের ক্ষেত্রে আসলে অনেক ইনস্টিটিউশন এটাকে ব্যান করেছে, জানা এখানে নেওয়া যাবে না, কারণ কি এখানে কমপ্লিকেশন আছে। আর অ্যানাস্থেসিয়া মাস্ট ইউজ ফর জেনারেল অ্যানাস্থেসিয়া and local anesthesia as per many guidelines. এবং অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড এবং ক্যান ইল্ড মডারেট ভলিউম, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পটেনশিয়াল সিরিয়াস কমপ্লিকেশন, মানে ওকুলার ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য অনেক এটা পারমিট করে না। এই যে আমরা একটা ছবি দেখেছি, মানে চোখের ওখানে যে রেট্রোঅরবিটাল সাইন আছে, যেখানে চোখের কর্নার দিয়ে ছিদ্র করে রক্ত কালেকশন করা, এটা হলো রেট্রোঅরবিটাল সাইনাস। আরো আছে কার্ডিয়াক পাংচার। এই ক্ষেত্রে সাধারণত টার্মিনাল প্রসিডিউর। টার্মিনাল মানে কি একদম শেষ পর্যায়ে, মানে আমরা আর বিহেভিয়ার দেখে এটা করে বিভিন্ন করার পরে আমরা টার্মিনালি কার্ডিয়াক পাংচার করতে পারি। কারণ হলো কার্ডিয়াক পাংচার যখন আমরা করবো, তখন আসলে সে আর মারা গেছে, সে আর বাঁচবে না, এরকম না। এটা পারফর্ম আন্ডার ডিপ অ্যানেস্থেসিয়া ইমিডিয়েটলি বিফোর ইউথ্যানাসিয়া, মানে ডিপ অ্যানেস্থেসিয়া দিলে তখন এটা করা যায়। তাতে কি ওই এনিমালের আসলে স্ট্রেস পেইন মানে সাফারিংস আসলে কম হয়। আমরা আগেই বলেছিলাম যে আমাদের যে ইথিক্স এর যে বিষয়টা, যাতে আমরা ইনহিউম্যান তার উপর না হয়, আমরা আমরা আমাদের এই এনিমাল গুলিকে ল্যাবরেটরি এনিমাল আছে বলেই কিন্তু আমরা আজকে নতুন নতুন ড্রাগ ডেভেলপমেন্ট করতে পারছি। ইভেন আমরা যে সিম্পল ওষুধ নাপাটা খাই, একটা নাপা মার্কেটে অ্যাভেলেবেল করতে হাজার হাজার লক্ষ লক্ষ র্যাট মাইস সেক্রিফাইস হয়েছে, একমাত্র স্রষ্টাই জানে, আমরা আসলে সেটা কেউ অনুমান করতে পারি না। তো এবার আমরা দেখবো অ্যাডভান্টেজেস। কার্ডিয়াক পালসের অ্যাডভান্টেজ হলো গুড ফর ম্যাক্সিমাম ভলিউম অ্যান্ড ক্লিন সিরাম প্লাজমা, ম্যাক্সিমাম ভলিউম নিতে পারে। সেই ম্যাক্সিমাম ভলিউমটা কি আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা মাউসের সাধারণত
1500 মাইক্রোলিটার থেকে 2000 মাইক্রোলিটার পর্যন্ত ব্লাড থাকে। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মানে আমরা সর্বোচ্চ পরিমাণ রক্ত আমরা এই কার্ডিয়াক পাংচারের মাধ্যমে নিতে পারি। আর হলো ডিসঅ্যাডভান্টেজ হলো টাইমে না, রিকোয়ার ডিপ অ্যানেস্থেসিয়া এন্ড এক্সপেরিয়েন্স। তার মানে হলো এক্ষেত্রে আসলে সেটা মারা যাবে আর বছর স্যাক্রিফাইস করতে হবে। আরো কিছু আছে, টেল টিপ অর টেল স্নিপ। টেল হলো স্মল ভলিউম often used in units for DNA এবং anesthesia use local anesthesia general anesthesia as required। এবং এখানে আমরা একটা চিত্র দিয়েছি, এভাবে আমরা এখান থেকে আসলে নিতে পারি। তারপর আছে হলো ইয়ার মানে কানের ক্ষেত্রে জেনারেলি ডিসকারেজ ফর ব্লাড কালেকশন। কানের যে ভেইন আছে ওখান থেকে আসলে ডিসকারেজ করা হয়, এবং এই যে একটা পদ্ধতি যে কান থেকে রক্ত নেওয়ার পদ্ধতি আমরা ছবি দিয়েছি। তারপর আছে হলো এই যে আমরা স্যাম্পলিং গুলি আমরা নিলাম, যে ব্লাড কালেকশন করলাম, এগুলো আমাদেরকে প্রিজার্ভেশন করতে হবে, কোয়ালিটি প্রিজার্ভেশন। মানে যদি এগুলোকে আমরা সঠিকভাবে প্রিজার্ভ না করতে পারি তাহলে আসলে আমাদের যে টেস্ট রিলায়েবল ডেটা আমরা আসলে পাবো না, আমরা অথেন্টিক রেজাল্ট আমরা পাবো না। সেই জন্য আমাদের এগুলোকে প্রিজার্ভ করতে হয়। প্রিজার্ভ করার জন্য বেশ কিছু অ্যান্টিকোয়াগুল্যান্ট EDTA ফর হেমাটোলজি স্টাডি এবং হেপারিন মার্সাইটেট ফর সাম প্লাজমা অ্যাসেস এবং ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টিউবস এন্ড মিক্সিং ইমিডিয়েটলি। এগুলো না হলে আমাদের আসলে স্যাম্পলগুলো নষ্ট হবে। তারপর সিয়ামের ক্ষেত্রে অ্যালো কোটিং, দেন সেন্ট্রিফিউজ ট্রান্সফার সিয়াম টু টিউবস এন্ড ফ্রিজ ইফ নিডেড, এবং সেন্ট্রিফিউগেশন আছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। আর লেবেলিং মানে অবশ্যই সেই স্যাম্পল লেবেল করতে হবে, লেবেল এনিম্যাল আইডি, ডেট, টাইম, সাইট, অ্যান্টিকোয়াগুল্যান্ট। কারণ আমরা যদি লেবেলিং না করি তাহলে আমাদের স্যাম্পল মিক্স হয়ে যাবে। দেখা যাচ্ছে যদি কেউ সাধারণত 5টা বা 6টা গ্রুপ নিয়ে দিয়ে স্টাডি করে, একটা গ্রুপে যদি 5টা করে মাইস থাকে আর 10টা যদি সে গ্রুপ করে তাহলে 50টা মাইস। তার মানে কি 50টা মাইস মানে 50 ধরনের স্যাম্পল এখানে আসবে। তো সেগুলোকে যদি আমরা আইডি দিয়ে ম্যানুয়াল আইডি দিয়ে ডেট টাইম দিয়ে লেবেলিং না করি তাহলে কিন্তু আমাদের এর মধ্যে মিক্স হয়ে যাবে। যখন মিক্স হয়ে যাবে তখন আলটিমেটলি আমাদের সম্পূর্ণ কাজটা আসলে জিরো হয়ে গেল। এবার আমরা দেখবো হচ্ছে যে ইউজফুল গাইডলাইন টু এনহান্স আউটকাম এন্ড এনিমাল ওয়েলবিং। কি কি আছে? ওয়ার্ম দ্য অ্যানিমালস। তার মানে আমরা যখন এই যে যদি নিতে চাই তাহলে অবশ্যই তাকে ওয়ার্ম করতে হবে, মিনিমাইজ দ্য স্ট্রেন স্ট্রেস, এবং ইউজ দ্য স্মলেস্ট নিডল দ্যাট উইল অ্যালো দ্য রিকোয়ার্ড স্মলেস্ট নিডল। যত ছোট সাইজের নিডল নেওয়া যায় সেটাকে দিয়ে আমাদের সহজ হবে, কারণ এনিমাল মাইসেট এগুলো এমনি ছোট প্রাণী, ওর মধ্যে বড় নিডল হলে আসলে ডিফিকাল্ট। আর কমপ্রেস দ্য পাংচার সাইট, যখন আমরা কালেকশন করার পরে এটাকে কমপ্রেস চাপ দেওয়া যাতে ব্লিডিংটা স্টপ হয়ে যায় আর বেশি ব্লিডিং না হয়। লিমিট রিপিট স্যাম্পলিং, রিপিটেড স্যাম্পলিং। রিপিট মানে আমরা বারবার যদি রক্ত নিতে চাই সেটা আমাদের জন্য ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা কি এক্সপেরিমেন্ট করবো সেটা আমাদের আগেই চিন্তা করতে হবে, ধারণা করতে হবে, এবং কি পরিমাণ রক্ত আমি নিতে পারি, হাউ ফ্রিকুয়েন্ট আমি নিতে পারি, এটা আমাদের আগেই আমাদের প্রসেসর আমাদের স্টাডি মানে মেটেরিয়ালস মেথডস এর ক্ষেত্রে আমাদের ধারণা রাখতে হবে। এবং ডিসপোজ অফ বায়োহ্যাজার্ডাস ওয়াস্ট ফর ইনস্টিটিউশন অফ বায়োসেফটি। সাধারণত যেটা হয় বায়োহ্যাজার্ডাস যেগুলো সেগুলো অনেক ক্ষেত্রে পোড়াই ফেলা হয়, তো অনেক ক্ষেত্রে পোড়াই ফেলে কেউ মাটির মধ্যে করে ফেলে। তো আমার কাছে মনে হয় এটা বেস্ট হলো আসলে পোড়াই ফেলা। মাটির নিচে যদি আমরা দিই সেটা যদি কোনোভাবে আবার পানির মধ্যে যদি মাছের মধ্যে যায় তাহলে সেই কি মাছগুলি আবার এফেক্টেড হয়ে গেল, সেই মাছ আবার যদি আমরা খাই তাহলে কিন্তু সেগুলি আবার আমাদের মধ্যে আসলে আসে। তার মানে এই যে আমরা যারা গবেষণা করছি, আমরা যখনই যে ড্রাগটা নিয়ে গবেষণা আমরা করবো, আমরা চেষ্টা করবো যে টক্সিকোলজি স্টাডি মানে পাবলিশ লিটারেচার তার টক্সিসিটি কি বলছে সেটা আমাদের লক্ষ্য রেখে আগাইতে হবে। কারণ হলো যে আমরা এমন কোনো কাজ করবো না যেটা আমাদের ক্ষেত্রেই আবার পরে বিপদ ডেকে নিয়ে আসে। আর যদি আমাদের কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন আমাদের ওই কাজটা বন্ধ করতে হবে। যখন এক্সেসিভ ব্লিডিং হয়ে গেলে, হেমাটোমা হয়ে গেলে, ডিস্ট্রেস হয়ে গেলে তখন আমাদের টেস্ট বন্ধ করে আমাদের ভেটেরিনারি স্টাফ সাথে কথা বলতে হবে। প্রসেসর ডকুমেন্টেশন আর ফলো আপ কেয়ার। প্রসেসর ডকুমেন্টেশন মানে অবশ্যই আমাদের এখানে প্রসেসর ডকুমেন্টেশন ফলো করতে হবে, রিপোর্ট রাখতে হবে, করতে হবে কখন কোন মেথড আমরা অ্যাপ্লাই করছি, কোন ধরনের অ্যানেস্থেসিয়া ইউজ করেছি, এবং কোন ধরনের অ্যাডভার্স ইফেক্ট আমরা পেয়েছি কোন সময় পেয়েছি, সেটা অবশ্যই আমাদের সেটা ডকুমেন্টেশন করতে হবে। অবজার্ভ এনিমালস ফর রিকভারি মানে এনিমালটা রিকভারি করে কিনা সেটা আমাদের দেখতে হবে, এবং রিপোর্ট অ্যান্ড লগ এনি কমপ্লিকেশন, যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে, জটিলতা অ্যারাইজ করে সেটা আমাদেরকে রাখতে হবে। কারণ প্রত্যেকটা ল্যাবেই আমরা যে ল্যাবে কাজ করবো আমাদের ল্যাবটা তো আসলে ওখানে থেকে যাচ্ছে, ল্যাব তো আর চলে যাচ্ছে না, স্টুডেন্ট আসছে স্টুডেন্ট চলে যাচ্ছে, কিন্তু ল্যাব কিন্তু সেখানে থেকে যাচ্ছে। যদি আমাদের কোনো মেজর কোনো কমপ্লিকেশন আসে সেটা আমরা নোট ডাউন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ওই ল্যাবের যে টিচার রেসপেক্টিভ টিচার থাকেন তিনি হয়তো জানবেন যে এই কমপ্লিকেশন অ্যারাইজ করেছিল কখনো, তখন সে তার আপকামিং যে স্টুডেন্ট আসবে তাকে সে বলতে পারবে, তাকে সতর্ক করতে পারবে, যাতে আমাদের ওই ধরনের প্রবলেমগুলি ইন ফিউচার যদি কখনো হয় সেগুলো সহজে সলভ করা যেতে পারে। আর হলো
স্ট্যান্ডার্ড স্যাক্রিফাইজিং আর ইউথ্যানাইজিং মেথডস ফর ল্যাবরেটরি অ্যানিমাল। এবার এই যে আমরা অ্যানিমাল গুলো বিভিন্ন ভাবে আমরা আজকে আসলে দেখলাম যে অ্যানিমাল গুলো আমরা প্রথমে ইথিক্স নিয়ে আলোচনা করেছি, বায়োসেফটি নিয়ে করেছি, সিকিউরিটি নিয়ে করেছি, তারপরে ফুড নিয়ে আলোচনা করেছি, ডোজ নিয়ে আলোচনা করেছি, রুট অফ ডোজ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছি এবং ব্লাড স্যাম্পল কালেকশন নিয়ে আলোচনা করেছি। এবার হলো আমরা স্যাক্রিফাইস, মানে আমরা কিভাবে এটাকে স্যাক্রিফাইস করবো, বিসর্জন দিব, মানে হলো মেরে ফেলা সোজা কথা। যদি আমরা বলি, যদিও ইউরোপ আমেরিকাকে মেরে ফেলাটাকে তারা মানে বলতে চায় না, তারা বলে পোলাইটলি যে স্যাক্রিফাইস, মানে বিসর্জন দেওয়া, স্রষ্টার নামে তাকে বলি দেওয়া যায়। তো সেটা আমরা যাতে হিউম্যানলি করতে পারি, ইথিক্যালি করতে পারি, এবং যাতে স্ট্রিক্ট কমপ্লায়েন্স হয় উইথ ইনস্টিটিউশনাল ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গাইডলাইন। মানে হলো আমরা এই যে বিসর্জন করবো তা একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রুভালের মাধ্যমে এবং একটা ইথিক্যাল গাইডলাইনের ফলো করি আমরা এই কাজটা করতে পারি, এবং এই উদ্দেশ্য একটাই, মিনিমাইজ পেইন এন্ড ডিস্ট্রেস, মানে তাতে অ্যানিমালের সাফারিংসটা কম হয়। এরকম কথা। সেই কি কি মেথড আছে? সাধারণত Institutional Animal Care and Use Committee of board approved protocol and applicable laws such as, যেমন এই যে ইনস্টিটিউশনাল এনিমাল কেয়ার এন্ড ইউজ কমিটি আছে, তাদের কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কারা প্রয়োগ করেছে? যেমন ইউনাইটেড স্টেটস আছে অ্যানিমাল ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের গাইডলাইন, অ্যানিমাল ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী অ্যানিমালকে ইউথ্যানেসিয়া করতে। তারপর ইউরোপিয়ান ইউনিয়নের ডাইরেক্টিভস 2010 সেকশন 63, এবং বাংলাদেশ এবং এশিয়ার ক্ষেত্রে যেটা হয়, তারা সাধারণত রেফার টু লোকাল ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনাল অ্যানিমাল এথিক্স কমিটির গাইডলাইনটাকে তারা ফলো করে। এখন বিষয়টা হলো বাংলাদেশে তাহলে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ধরনের একটা ডাইরেক্টিভস আছে, বা ইউএসএ তে যেমন আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, ওরা অনেক শক্তিশালী, স্ট্রং। বাংলাদেশ আসলে এরকম না থাকার কারণে এখানে যেটা করে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি তারা তাদের নিজেদের মতো করে একটা গাইডলাইন তৈরি করে। তবে নিজেদের মতো করে বললে আসলে ভুল হবে, তারা ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড স্টেটস যা ফলো করছে তাদেরটাকেই কপি করে নিজেদের নামে ব্যবহার করে, যাতে আসলে পাবলিকেশনের ক্ষেত্রে সহজ হয়, যাতে বলতে পারে যে না আমাদের গাইডলাইনটা এরকম এরকম। তাই কমনলি accepted euthanasia মেথডের মধ্যে হচ্ছে ইনহেলেন্ট অ্যানেস্থেটিক্স, আইসোফ্লুরেন। এই যে অ্যানেস্থেটিক্স হিসাবে সাধারণত এখানে আইসোফ্লুরেন ইউজ করতে হবে। আইসোফ্লুরেন ইউজ করলে এটা সুবিধাটা কি? এটা শুধু হলো মিনিমাইজ ডিস্ট্রেস, মানে স্ট্রেস কমবে, চাপ কমবে। আর ডিসঅ্যাডভান্টেজ আছে রিকোয়ার প্রপার ইকুইপমেন্ট এন্ড ভেন্টিলেশন। তার মানে আইসোফ্লুরেন যদি আমরা অ্যানেস্থেটিক্স হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা ই লাগবে, মানে ইকুইপমেন্ট লাগবে, সেটা হচ্ছে গ্লাস ডেসিকেটর। গ্লাস ডেসিকেটরের মধ্যে আমরা আইসোফ্লুরেন দিতে পারি। আইসোফ্লুরেন দেওয়ার পরে গ্যাস তৈরি হবে, পরে আমাদের যে অ্যানিমালকে আমরা অ্যানেস্থেটাইজ করতে চাই তাকে যদি আমরা ওর ঢাকনা ফ্লুর মধ্যে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখা যাবে যে ও নিস্তেজ হয়ে ধীরে ধীরে শুয়ে পড়ছে, তখন ওকে টাইনে নিয়ে আমরা আমাদের প্রসিজারগুলি করবো বা স্যাম্পল কালেকশন সেটা আমরা করবো। করার পরে আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু ওই অ্যানিমাল আবার সে সতেজ হয়ে যাবে, তখন আবার তাকে রিপিট করে ওটা দিতে হয়। এটা ডিপেন্ড করে প্রসিজার এবং আমরা কি দেখতে চাই সেটা। এরপর আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইনহেলেশন। তার মানে হলো কার্বন ডাই অক্সাইড ইনহেলেশন করেও তাকে মানে অ্যানেস্থেটাইজ করা যায়। সেই ক্ষেত্রে আমরা একটা বক্সের মধ্যে ওই অ্যানিমালটাকে রাখতে পারি, এবং রাখার পর আমরা তার মধ্যে ধীরে ধীরে কার্বন ডাই অক্সাইড আমরা দিতে পারি। সাধারণত 10 থেকে 30%, 10 to 30% দিলেই সাধারণত দেখা যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে। তবে লক্ষ্য রাখতে হবে যে আসলে এই যে কার্বন ডাই অক্সাইড কোনো আসলে প্রিফিল দিয়ে দেওয়া যাবে না, মানে একটা বক্সের মধ্যে আগে আমি কার্বন ডাই অক্সাইড ভরে পরে আমি অ্যানিমাল দিলাম, এটা আসলে করা যাবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে অ্যানিমালটা ওই বক্সের মধ্যে রাখতে হবে, রাখার পরে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড ইনহেলেশন করতে হবে ধীরে ধীরে, যেমন 10 থেকে 30% দিলেই হবে। এরপর আছে সার্ভাইকাল ডিসলোকেশন। সার্ভাইকাল ডিসলোকেশন হচ্ছে যে আমরা সাধারণত যে কিভাবে আমরা এটাকে মেরে ফেলবো, সার্ভাইকাল ডিসলোকেশন তার মানে হলো এটাকে আমাদের একে মানে ঘাড় মটকে দেওয়া, একে যদি আমরা বাংলায় সাধারণ বাংলায় বলি ঘাড়টাকে মটকে সার্ভাইকাল ডিসলোকেশন। তো সাধারণত আমরা যে অ্যানেস্থেটিক্স যখন ব্যবহার করছি, অ্যানেস্থেসিয়া যখন আমরা দিলাম, এগুলো দেওয়ার পরে আমরা যখন আমাদের স্যাম্পলগুলি কালেকশন করলাম, তখন সে কিন্তু নিজেই আসলে নিস্তেজ হয়ে গেছে। তখন তাকে জাস্ট হালকা করে মানে এই যে একটা এক্সাম্পল আছে যে জাস্ট মাথার উপরে একটা ই দিয়া লেজ ধরে টান মারলেই কি হয়ে যায় যে তার ওই যে ইয়ে আছে, সার্ভাইকাল যে ভার্টিব্রেট আছে ওইখান থেকে ডিসপ্লেস হয়ে গেলেই কিন্তু সে আসলে মারা গেল, তার আর বাঁচার সুযোগ নাই। আর অ্যাডভান্টেজ হলো কুইক অ্যান্ড ইফেক্টিভ ওয়েন ডান কারেক্টলি, খুবই
দ্রুত হবে এবং ইফেক্টিভলি হবে। যখন কারেন্টলি রিস্ক হচ্ছে ইম্প্রপার টেকনিক, ইফ নট ট্রেন টেকনিক, মানে যদি রিস্ক থাকে, যদি ট্রেন ঠিক মতো না হয়, যে স্টাফ করবে তাকে যদি সঠিকভাবে ট্রেনিং না করা হয়। আর ডিক্যাপিটেশন, ডিক্যাপিটেশন হলো ঘাড়টাকে কেটে ফেলা শুধু। Performed using a sharp guillotine or an anesthetized mouse, suitable when collecting brain tissue or blood. And requirement must be justified and approved. এই যে আমরা একটা ডিক্যাপিটেশন একটা অস্ত্র দেখতে পাচ্ছি, এটা এবং এই যে যেমন আসলে ঘাড় মুখে মানে মাউসটাকে এখানে ওই ইসের মধ্যে দিয়ে ও আসলে একটা ধারালো ছুরি দিয়ে ই করে মাথাটাকে দুই ভাগ করে ফেলাই। তখন কি করে, যদি ব্রেন থেকে কোনো স্যাম্পল কালেকশন করতে হয় তাহলে এখান থেকে আমরা নিতে পারি এবং আমরা ওখান থেকে আসলে ব্লাড আমরা নিতে পারি। তারপর আছে হলো এসেনশিয়াল ইথিক্যাল অ্যান্ড প্রসিজারাল কনসিডারেশন। এটা কি কি আছে? আমাদের ইথিক্যাল এবং প্রসিজারাল কনসিডারেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রেনিং লাগবে এবং ডকুমেন্টেশন লাগবে, ভেরিফিকেশন অফ ডেথ, মানে সে মারা গেল কিনা, এবং পোস্ট ইউথ্যানেসিয়া কেয়ার, পোস্ট ইউথ্যানেসিয়া কেয়ার। ট্রেনিং হলো কি, যে আমরা যে কাজটা করবে তাকে প্রপার ট্রেনিং করতে হবে, রিকমেন্ডেশন, রিপোর্ট মেথড করতে হবে, টাইম এন্ড পারসন রেসপন্সিবল, ভেরিফিকেশন অফ ডেথ, ডেথ মারা গেল কিনা নিশ্চিত হইতে হবে। এরপর আছে ইথিক্যালি আনএক্সেপ্টেবল মেথড, সেক্টিভাইজিং ইট। ইথিক্যালি আনএক্সেপ্টেবল মেথড আছে যে বা যেটা ইথিক্যাল পারমিট করে না, সেটা এক নম্বর আছে ড্রোনিং, মানে মাউসটাকে কাজ করা পানির মধ্যে ছেড়ে দেওয়া আছে, মানে ড্রোনিং, মানে ডুবে যাবে, কিন্তু আসলে তার সাথে ডুবে না, সে সাঁতরাইতে থাকে। এই সাঁতরাইতে কখন সে মারা যাবে গড নোস, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে। আসলে সে তো মারাই যাচ্ছে, তাহলে আমার 3-4 ঘন্টা তাকে ডুবে রেখে লাভ নাই। এই জন্য এটা হলো ইথিক্যালি আনএক্সেপ্টেবল মেথড। তারপরে ক্লোরোফর্ম আর ইথার এক্সপোজার, ক্লোরোফর্ম অথবা ইথার এক্সপোজার দেওয়া যাবে না। ফ্রিজিং ওরা হাইপোথার্মি, অনেকে দেখা যাচ্ছে যে বস্তা করে দিয়ে দিলাম, ডিপ ফ্রিজে রেখে দিলাম, এটা আসলে করা যাবে না। একটা ব্লান্ট ট্রুমা, ব্লান্ট ট্রুমা মানে আনলেস আন্ডার স্পেশাল দেখে বলে এটা ব্লান্ট ট্রুমা আসলে করা যাবে। এই হলো আমাদের আজকের লেকচারের শেষ। তো আমি আসলে চেষ্টা করেছি, এটা অনেক বড় একটা কোর্স, আমি অনেক সহজ ভাবে, অনেক সংক্ষিপ্ত আকারে, অল্প করে যেভাবে পারেছি আমি সেটা আমি শেষ করে ফেলেছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা চেষ্টা করবো সেই বিষয়টা আলোচনা করা, আমি যতটুকু পারি সেটা আমি। রাফি, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে সেশনটি নেওয়ার জন্য। সেশনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আসলে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে যদি বলি একটু, যে বাংলাদেশের স্টুডেন্ট অনেক স্টুডেন্ট রিসার্চ করে, তারা এনিমেল নিয়ে কাজ করে, বায়োইনফরমেটিক্স এ কাজ করে, অনেক কাজ করে, কিন্তু ইথিক্যাল ব্যাপারগুলো আসলে তারা কনসিডারেশন নেয় না। বিশেষ করে এনিমেলের ব্যাপারগুলো, যদি ওই তারা ইথিক্যাল যে কমিটি থেকে একটা নাম্বার নেয়, কিন্তু এনিমেলের টেক কেয়ার কিভাবে করবে, তাদেরকে কোন এনভায়রনমেন্টে রাখবে, কিভাবে treatment দেওয়া হবে, এবং লাস্টে কিভাবে হচ্ছে স্যাক্রিফাইস করা লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু তারা খুব কনসিডারেশনে নেয় না। অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে এনিমেলকে পানির ভিতরে চুবিয়ে রেখে দীর্ঘদিন সময় ধরে মানে স্যাক্রিফাইস করে, গাইডলাইন আছে। তো আমাদের এই সেশন গুলোর মূল উদ্দেশ্য ছিল এইটা, যে আমরা আসলে সহজ করে এবং হচ্ছে যে ইথিক্যাল যে ব্যাপারগুলো সেগুলোকে দেখা দেওয়ার জন্য। তো আরেকটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে, তো আমাদের ল্যাবে, আমাদের যে ফার্মেসি ডিপার্টমেন্টের ল্যাবে আমরা মূলত এই এনিমেল বিহেভিয়ার টেস্ট গুলো করে থাকি এবং এই কাজগুলো করে থাকি। সেক্ষেত্রে আমরা এই ইথিক্যাল গুলো মেনটেন করি, এবং এখানে আমাদের বিভাগের শিক্ষার্থী, বিভাগের বাইরের অনেক শিক্ষার্থী আছে, তাদেরও নতুন করে এনিমেলের যে ইথিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলোতে কনসিডারেশন দেবে বলে আমার মনে হয়। তো এই পর্যায়ে যদি কারো আসলে কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, অথবা আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। কেউ চাইলে চ্যাট বক্সে প্রশ্ন লিখে দিতে পারে, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সেশনটি শেষ করে দেবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম স্যার। স্টুডেন্ট রাফি, হ্যাঁ প্লিজ। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটা কোশ্চেন ছিল যে মানে এইসব এক্সপেরিমেন্ট করতে মানে মাইস গুলা মানে কেমন মারা যায়, এটা কি অনেক মাইস মারা যায় নাকি তেমন মারা যায় না? আমার স্যার একটা বলছিল আর কি যে উনি হচ্ছে রিসার্চ করতে গিয়ে টোটাল 5টা মাইস মারছিল, মানে কয়েক বছরে মেবি 7-8 বছরে মেবি 5টা মাইস মারছিল, এরকম একটা বলছিল আর কি। আসলে এটা আমাদের টেস্টের উপর ভিত্তি করে এটা হয়, তবে আমরা যে টেস্টই করি আমাদের তো মাইস ব্যবহার করার পরে তাকে তো আর রাইখে দেওয়ার কোনো সুযোগ নাই। দেখা যাচ্ছে আমার টেস্ট করা বললাম 2 দিন টেস্ট করার পর এই মাছটাকে আমার তো পালবো না, যে এটা একটা গৃহপালিত পশু, আমি একে লালন পালন করি, তখন কিন্তু আমার তাকে আইদার এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হয়। তো এনভায়রনমেন্টে ছেড়ে দিলে যেটা হয় যে আসলে এটা তো প্রাকৃতিক মাইস না, এটা হলো রিসার্চের জন্য, গবেষণার জন্য, প্যাথোজেন ফ্রি। ওকে যদি আমরা বাইরে ছেড়ে দিই তাহলে কিন্তু সে অটোমেটিক নিজে নিজে মারা যাবে। আবার যদি ওকে যদি কোনো একটা অ্যানিমাল খায়, এই মাছটাকে কি খাবে? হয় সাপ খাবে, অথবা কোনো ইঁদুর বেজি টেজি খাবে। তাই আমার এই মাছটার মধ্যে যদি আমি কোনো টক্সিক কোনো সাবস্টেন্স দিয়ে থাকি, তাহলে কিন্তু এই মাছটাকে যদি কোনো অ্যানিমাল খায় তাহলে সে কিন্তু ওই টক্সিক জিনিসটা খায়। তার মানে কি হলো, যে এটা কিন্তু তার জন্য ক্ষতি হলো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি যে আমাদের যখন এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে তখন এটাকে স্যাক্রিফাইস করা, এরকম। এটা হলো আমাদের অ্যাকুট। আর যদি ক্রনিক ক্ষেত্রে কেউ এক্সপেরিমেন্ট ক্যারি করতে চায়, তাহলে সেই এক্সপেরিমেন্ট যখন টাইম শেষ হয়ে যাবে তখন সেটাকে স্যাক্রিফাইস করা এইগুলো সবচেয়ে বেস্ট। এই স্যাক্রিফাইস করলে মাইসের জন্য ভালো, এবং আমাদের জন্য ভালো, এবং এনভায়রনমেন্টের জন্য ভালো, এবং সেটা ইথিক্যালি অ্যাপ্রুভ। ধন্যবাদ ফাইনাল, আশা করি তুমি উত্তরটা পেয়েছো। আসলে আমরা যখন ল্যাবে অ্যানিমেল টেস্ট করি তখন আসলে অনেক টেস্ট করতে হয় যেখানে আমরা প্যাথোজেন ইনডিউস করে করি। যেরকম যদি একটা উদাহরণ দিই, ইকোলি, এই ইকোলির মাধ্যমে কিন্তু আমরা ডায়রিয়া ইনডিউস করে অনেক সময় টেস্ট করি। তো একটা অ্যানিমেল ইকোলি ইনডিউস করি, সেটা আসলে আমার টেস্ট কম্পাউন্ডে ভালো হলো কিনা আমি কিন্তু জানি না। এখন যদি সেটা আমি এনভায়রনমেন্টে ছেড়ে দেই তাহলে কিন্তু সেটা এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। হ্যাঁ, তো প্রত্যেকটা অ্যানিমেলকে স্যাক্রিফাইস করতে হবে, স্যার যেটা বলছেন, প্রত্যেকটা অ্যানিমেলকে স্যাক্রিফাইস করতে। আশা করি তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো অন্য কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, আমার একটা অনুরোধ আছে, সেটা অনুরোধ হলো যদি কোনো ক্রিটিসিজমও থাকে তাহলে সেটা উইল অ্যাকসেপ্ট করবো। যদি ক্লাস নিয়ে আজকে কোনো ক্রিটিসিজম থাকে বা কোনো পরামর্শ থাকে যে কিভাবে মানে আমরা আমাদের সেশনটাকে আরো ইমপ্রুভ করতে পারি, তাহলে আমরা অবশ্যই সেটাকে আমরা মানে সাদরে গ্রহণ করবো। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। অনেকে হয়তো বা অনেক কিছু বুঝতে বুঝতে পেরেছেন, এবং অনেক হয়তো বা লজ্জার কারণে অনেক প্রশ্ন করতে পারছেন না। তারপর যদি কোনো প্রশ্ন কারো মনে আসে, তারা আমাদের সাথে স্পন্সর করতে পারে, অথবা আমাদের থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারে, অথবা আমাদেরকে জানাতে পারে। আমরা এই প্রশ্নগুলো প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের আর বাকি আছে অনলাইন দুটো সেশন, একটা ডায়নামিক্স সিমুলেশন এবং ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন। তো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে অফলাইন ল্যাবরেটরি সেশনটা, সেটা আমাদের স্যারই নেবেন, ডক্টর মোহাম্মদ আলী খান স্যার। এবং সেই সেশনটা আমরা ডিসেম্বরের দিনে অ্যারেঞ্জ করার প্ল্যান করতেছি, এবং আশা করি সেই সেশনটা খুবই ভালো হবে, এবং হচ্ছে আমরা নতুন অনেক জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই জানি প্রাইমারি যে ব্যাপারগুলো আছে, হ্যান্ডেলিং এর যে ব্যাপারগুলো আছে, ডোজ ক্যালকুলেশন, সেগুলো তো আমরা হাতে কলমে সেখানে দেখাবো। পাশাপাশি সারপ্রাইজিং কিছু আসতেছে, এবং সেদিন আশা করি আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আসলে এখন আসলে শীতকাল চলে আসে, শীতের রাত, এখন আসলে রাত 10টা মানে আসলে 12টা 1টা। তো এত দূর সময় পর্যন্ত ক্লাস নেওয়ার জন্য স্যারকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আহ আসসালামু আলাইকুম স্যার, এবং সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।
তাহলে আমরা শেষ করে দিই রাফি। ওকে।